সবাই জয়েন করেছো? শুনতে পাচ্ছ আমার কথা? হ্যালো, শোনা যাচ্ছে আমাকে? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। স্যার শোনা যাচ্ছে। ওকে, আচ্ছা স্যার। আজকের টপিক শুরু করি। আচ্ছা, এপিসি তোমরা কতক্ষণ ফ্রি আছো? স্যার নেক্সট ক্লাসটা 1টা থেকে আছে। আচ্ছা, বেশ বেশ বেশ। ভালো কথা। তাহলে আজকে আমি শুরু করছি লিঙ্ক লিস্ট। তো লিঙ্ক লিস্ট প্রথমে একটু ধারণা দেবো, তারপরে প্রোগ্রাম দেখাবো। কেননা প্রোগ্রাম না দেখলে লিঙ্ক লিস্ট একটা নতুন ব্যাপার, তো সেটাকে রিলেট করা যায় না। তো লিঙ্ক লিস্ট ব্যাপারটা কিরকম হবে না, এটা সবার আগে আমাদেরকে অ্যারের সঙ্গে ওর যে ডিফারেন্স সেইটা আগে মাথায় আনতে হবে। তা আমি সেই জায়গাটায় মানে চলে আসতে চাই। লিঙ্ক লিস্ট আর অ্যারে দুটোই, অ্যারেটা আমাদের, এটা খুব মানে অ্যারে ভার্সেস লিঙ্ক লিস্ট, এটা খুব টিচারদের একটা প্রিয় কোশ্চেন, যে লিঙ্ক লিস্ট আর অ্যারের মধ্যে ডিফারেন্স কি। এটা ভাইভাতেও আমাদের খুব প্রিয়, রিটেন এক্সামেও আমাদের খুব প্রিয়। তো যদি আমরা এখানে একটা টেবিউলার আকারে, আমি যদি জাস্ট শর্টে তোমাদেরকে বাদিকটাতে অ্যারে আর ডান দিকটাতে আমি যদি লিঙ্ক লিস্টের ডিফারেন্স গুলো লিখি, তাহলে বুঝতে সুবিধা হবে। তার অ্যারে আমরা প্রত্যেকেই জানি, এটা হচ্ছে হোমোজিনিয়াস কালেকশন অফ এলিমেন্টস। হোমোজিনিয়াস বানানটা ভুল করেছি। আচ্ছা, আর লিঙ্ক লিস্টে আমরা কিন্তু হেটেরোজিনিয়াস কালেকশন অফ এলিমেন্টস রাখতে পারি, নট নেসেসারিলি যে হোমোজিনিয়াস হতেই হবে। মানে ইট ক্যান বি হোমোজিনিয়াস, ইট ক্যান বি হেটেরোজিনিয়াস, বোথ হোমোজিনিয়াস অ্যান্ড হেটেরোজিনিয়াস টাইপস অফ ভ্যালুস উই ক্যান স্টোর হিয়ার। নেক্সট, অ্যারে হচ্ছে স্ট্যাটিক মেমোরি অ্যালোকেশন। স্ট্যাটিক মানে তুমি এটা সাইজ কোডিং এর সময় যেটা বলে দিচ্ছ, যখন এক্সিকিউট করছো সেই সাইজই থাকছে, সেটা বাড়বে না কমবে না। তুমি অ্যারেটার সাইজ 50 দিলে ইউজ করলে 10 অব্দি 40টা ওয়েস্টেজ হলো, আবার অ্যার সাইজ 50 দিলে দরকার 70 অব্দি, সেটা তুমি করতে পারবে না। লিঙ্ক লিস্ট ডাইনামিক, মেন অ্যাডভান্টেজ এই জায়গাটাতে। সো ইট ক্যান গ্রো ইন সাইজ, ইট ক্যান শ্রিঙ্ক ইন সাইজ অ্যাজ অ্যান্ড হোয়েন ইট ইজ রিকোয়ার্ড। সো ইট ইজ দ্য মেন ডিফারেন্স। আর এছাড়া আরো যে জায়গাগুলোতে ডিফারেন্স আছে সেগুলো বলবো। কি না, হোমোজিনিয়াস আর স্ট্যাটিক, এই দুটো হচ্ছে ওদের মেন ডিফারেন্স। এরপরে যদি আমরা দেখি যে এর অ্যারের অ্যালোকেশন টাইপসটা কেমন, কন্টিনিউয়াস মেমোরি বা কন্টিজিউয়াস লোকেশনস। কন্টিজিউয়াস লোকেশন, কন্টিজিউয়াস বানানো আমার সব বানানো contiguous locations. So array elements shares contiguous locations, or rather to say continuous memory locations. So that linked list, এখানে লিঙ্ক লিস্টের প্রতিটা এলিমেন্ট আলাদা আলাদা ভাবে আমরা অ্যালোকেট করি। অর্থাৎ অ্যারেতে যেমন অ্যারে সাইজ 15 বলে দিচ্ছি, মানে উই আর গোয়িং টু অ্যালোকেট memory for the purpose of 15 elements, for the purpose of storing 15 elements as a whole. তাহলে 15 into type of that elements, মানে অ্যারে যদি ইন্টিজার টাইপের হয় তাহলে 15 into 2, অ্যারে যদি ফ্লোট টাইপ হয় 15 into 4, অ্যারে যদি স্ট্রাকচার টাইপের হয় অ্যারে অফ স্ট্রাকচার, সেক্ষেত্রে স্ট্রাকচারের প্রতিটা এলিমেন্টের যত সাইজ হয় সেটা মিলে টোটাল স্ট্রাকচারটার যে সাইজ, সেই সাইজ ইনটু দ্য নাম্বার অফ অ্যারে এলিমেন্টস। লিঙ্ক লিস্টের ক্ষেত্রে কিন্তু ব্যাপারটা তা না। যখনই আমাদের একটা ভ্যালু স্টোর করার দরকার পড়বে লিঙ্ক লিস্টে, তখনই আমরা লিঙ্ক লিস্টের সেই ভ্যালুটা স্টোর করার জন্য জায়গা অ্যালোকেট করব, যেটাকে আমরা বলি নোড অ্যালোকেশন। একটা নোড অ্যালোট করব, সেই নোডের মধ্যে লিঙ্ক লিস্টের ভ্যালুগুলো থাকবে, দিয়ে আবার যদি আরো সেট অফ ভ্যালুস স্টোর করতে হয়, আরো নোডস আমাদেরকে অ্যালোকেট করতে হবে। সো অ্যাজ অ্যান্ড হোয়েন ইট ইজ রিকোয়ার্ড, নোডস আর অ্যালোকেটেড। সো নট নেসেসারিলি দে উইল বি ইন কন্টিজিউয়াস allocations, they will be in scattered locations, but they will be linked somehow, scattered locations but linked with pointers. So array base address পেলেই তুমি বেস অ্যাড্রেসটাকে বাড়িয়ে বাড়িয়ে পরের লোকেশন গুলোতে পৌঁছে যেতে পারো, because it is continuous.
লিঙ্ক লিস্টের ক্ষেত্রে কিন্তু তুমি বেস অ্যাড্রেস অর্থাৎ ফার্স্ট নোডের অ্যাড্রেস পেলেই সেই নোডের অ্যাড্রেসের সঙ্গে 2 যোগ করে কি 4 যোগ করে পরের নোডের অ্যাড্রেসে পৌঁছে যাবে, এরকম নয়। তোমাকে যদি লিঙ্ক লিস্টের 4 নম্বর এলিমেন্টে ভিজিট করতে হয়, তাহলে প্রথমে লিঙ্ক লিস্টের ফার্স্ট এলিমেন্টটাকে ভিজিট করতে হবে, সেখান থেকে পড়ে নিতে হবে সেকেন্ড এলিমেন্টটা কোথায় আছে তার অ্যাড্রেস, সেখান থেকে সেকেন্ড এলিমেন্টে যাব। সেকেন্ড এলিমেন্টের মধ্যে আবার একটা জায়গা থাকবে যেখানে থাকবে থার্ড এলিমেন্টের অ্যাড্রেস রাখা, অর্থাৎ প্রতিটা নোডের মধ্যে লিঙ্ক লিস্টের প্রতিটা নোডের মধ্যে একটা থাকে ইনফরমেশন বা ডেটা পার্ট, আর একটা থাকে পয়েন্টার বা অ্যাড্রেস ভ্যালু পার্ট। সেই পয়েন্টার পার্টে কি থাকে না, পরের নোড যদি থেকে থাকে তার অ্যাড্রেস, আর পরের নোড যদি না থাকে তাহলে ওই জায়গাতে আমরা থাকি নাল স্টোর করে দিই। সো লিঙ্ক লিস্টে যদি তোমাকে ভিজিট করতে হয় ফিফথ নোড, ইউ আর বাউন্ড টু ভিজিট all the 4 preceding nodes before that fifth node, because the start variable contains the address of the very first node. So you go to the very first node, you read the address of second node, you go to the second node, you read the address field, you will get the address of third node, and so on. এইভাবে তোমাকে ভিজিট করতে হবে। So array provides a random access to any of its locations, because you can easily write array, say student 10 একটা array, তুমি student 5 লিখলেই 5th এলিমেন্টে চলে যাচ্ছে, student 7 লিখলে 7th এলিমেন্টে চলে যাচ্ছে, but that is not true in case of linked list. It cannot provide random access, rather it provides sequential access, one by one sequential access. So array supports both linear search and binary search. আমরা এখনো এগুলো জানি না। Linear search and binary search both can be done on array, but you can do only linear search on linked list. So these are the main difference, where a known data structure array we know already, and using that known data structure we have implemented a stack and queue. So stack queue যখন তৈরি করেছি তখন ব্যাকগ্রাউন্ডে যেহেতু অ্যারে ইউজ হচ্ছে, তাহলে ওটাও হোমোজিনিয়াস, ওটাও স্ট্যাটিক, ওটাও কন্টিনিউয়াস লোকেশনস এবং র্যান্ডম অ্যাক্সেস প্রোভাইড করতে পারে, কিন্তু র্যান্ডম অ্যাক্সেস প্রোভাইড না করে আমরা ওটাকে বাধ্য করছি কোনো একটা এন্ড থেকে অ্যাক্সেস করার। স্ট্যাকের ক্ষেত্রে কোনো একটি এন্ড, টপ এন্ড যেটা বলছে সেদিক থেকে অ্যাক্সেস করছি, সেই এন্ড থেকে ইনসার্শন, সেই এন্ড থেকে ডিলিশন করছি। কিউ এর ক্ষেত্রে কি করছি, দুটো এন্ড থেকে অ্যাক্সেস করছি, একটা এন্ড থেকে ডিলিট আর একটা এন্ড থেকে ইনসার্ট করছি। সো স্ট্যাটিক অ্যালোকেশন র্যান্ডম অ্যাক্সেস না প্রোভাইড করে অ্যাক্সেস প্রোভাইড করছে, রেস্ট্রিকশন যখন ইম্পোজ করছি ওটা স্ট্যাক বা কিউ হিসেবে বিহেভ করছে। বাট আমরা স্ট্যাক বা কিউকে কিন্তু লিঙ্ক লিস্ট দিয়েও ইমপ্লিমেন্ট করতে পারি, তার আগে লিঙ্ক লিস্ট আমাদের শিখতে হবে। সো হোয়াট ইজ লিঙ্ক লিস্ট? সো ফার ইট ক্যান বি storage which contains either homogeneous or heterogeneous kind of elements. It should be dynamic in nature, it can grow in size, it can shrink in size in runtime. The nodes are stored in scattered locations, but they are linked logically. How logically they are linked? By the use of pointers or address field in the every node. So all nodes contains one address field which remembers the address of the next node. So it provides sequential access and linear search only. এইবারে আমরা চলে আসছি the logical diagram. তাহলে দেখো, যারা লেটলি জয়েন করলে জয়িতা বাছার বা এস থান্ডার মানে কি ভুলে গেলাম, থান্ডার, স্বরূপ থান্ডার মনে হয়, পুরো নামটা দিলে ভালো হয়। যাই হোক, তো তাদের বলি আমার এই যে ব্যাকগ্রাউন্ডটা, কীর্তন গাওয়ার আগে যেটা মূল গায়ক আসরে অবতীর্ণ হওয়ার আগে লোক জড়ো করে, দেখবে খোল বাজাচ্ছে ধুমধাম করে কীর্তনের আগে, এটাকে বলে গৌরচন্দ্রিকা। তোমরা হয়তো কীর্তন গৌরচন্দ্রিকার পরে তারপরে মূল গায়ক আসরে নামে, কেন? লোক জড়ো করে। তা আমার তো লোক জড়ো করার জন্য আরো 2-4টে টিচার রাখতে হবে, যারা এসে প্রথমে ধুমধাম করবে, তারপরে তোমরা জয়েন করলে তারপরে আমি আসরে নামবো। হয়তো গৌরচন্দ্রিকা এই টার্মের সঙ্গে তোমরা পরিচিত নও, তাহলে তোমাদের এখনকার ফেস্টে কি হয়? ব্যান্ড হয়। ব্যান্ডে কি হয় না, প্রথমেই কি গায়ক গাইতে শুরু করে দেয়? তা না, প্রথমে কি বলে না, মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট গুলো সব অ্যাডজাস্টমেন্ট হচ্ছে, ঝিং চ্যাক করে খানিকটা বাজিটা নেয়, দুমদাম বাজিয়ে নিল লোকজন।
এই যে বাজাচ্ছে তখন স্টুডেন্টরা বুঝে গেল বা চারিদিকে যারা ছড়িয়ে ছিটিয়ে আড্ডা মারছিল যে না যেতে হবে স্টেজের সামনে, স্টেজ প্রিপেয়ার হয়ে গেল, এইবারে মূল গায়ক আসবে। কিন্তু ঘটনা হচ্ছে আমার তো প্রথম থেকেই শুরু হয়ে গেছে অনেকটা ডিসকাশন, তো কি কিছু করার নেই। তো লিঙ্ক লিস্টের ব্যাপারটা এরকম হবে, ইচ নোড হ্যাভ লজিক্যালি টু পার্টস, ওয়ান ইজ কল্ড দ্য ডেটা অর ইনফো পার্ট, মানে এইটুকু পার্টে আমরা ডেটা বা ভ্যালু রাখতে পারি, এটা আমরা ছবিতে লিখছি এইটুকু। তুমি চাইলে এই ডেটা পার্টে কিন্তু একাধিক ভ্যালু রাখতে পারো, তুমি একটা ইন্টিজার, একটা ক্যারেক্টার এলিমেন্টস, একটা ফ্লোট এলিমেন্টস, যেরকম তোমার রিকোয়ারমেন্ট তুমি কিন্তু রাখতে পারো, সেটা অ্যাপ্লিকেশনের উপর নির্ভর করবে। আর এই ফিল্ডটা হচ্ছে পয়েন্টার ফিল্ড, এই ফিল্ডটা হচ্ছে পয়েন্টার বা অ্যাড্রেস ফিল্ড। প্রতিটা নোডই এই একই রকম হবে, তার কিছুটা হবে ডেটা পার্ট আর কিছু ডেটা বা ইনফো পার্ট, আর কিছুটা হবে পয়েন্টার বা অ্যাড্রেস ফিল্ড। তাহলে আমরা কি করতে পারি, এই নোড দিয়ে এই পয়েন্টার ফিল্ডে আর একটা নোডের অ্যাড্রেস রেখে দিতে পারি। তাহলে ধরো এইরকম ভাবে আমরা তিনটে নোডকে কানেক্ট করলাম, আর একটা স্পেশাল ভেরিয়েবল যেটা কিনা এই টাইপেরই, এই যে নোড তৈরি করতে গেলে তো একটা ভেরিয়েবল টাইপ দরকার, সেই ভেরিয়েবল টাইপটা আমরা তৈরি করবো কি দিয়ে, না স্ট্রাকচার দিয়ে, যে কারণে আগের দিন স্ট্রাকচারটা পড়লাম। সেই স্ট্রাকচার টাইপের আর একটা পয়েন্টার ভেরিয়েবল রাখবো, এটা একটা স্পেশাল ভেরিয়েবল হবে, তার নাম হবে স্টার্ট। সেই স্টার্ট এর মধ্যে আমরা অনলি রাখবো যে অ্যাড্রেসটা, সেটা হচ্ছে কি ফার্স্ট নোডের অ্যাড্রেস। তাহলে প্রথমবার যখন ম্যালক দিয়ে জায়গা অ্যালোকেট করলাম, জায়গা অ্যালোকেট করলে ম্যালক ধরো রিটার্ন করেছে 1030 অ্যাজ দ্য স্টার্টিং অ্যাড্রেস অফ দ্য ফার্স্ট নোড। সো আমরা স্টার্টের মধ্যে, স্টার্ট বিং ওয়ান পয়েন্টার ভেরিয়েবল, ইট ইজ এবল টু হোল্ড ওয়ান অ্যাড্রেস, স্টার্টের মধ্যে 1030 স্টোর করলাম, তার মানে লজিক্যালি ও এই জায়গায় পৌঁছে দিতে সক্ষম। এইবার এই 1030 থেকে ডেটা পার্ট যতটা অ্যাড্রেস নেয়, পয়েন্টার ফিল্ড যতটা অ্যাড্রেস নেয়, মিলে টোটাল সাইজটা তৈরি হলো। এবার ডেটা পার্টে আমরা ডেটাটা রাখলাম, ধরো ডেটা হচ্ছে 10, আমরা একটা ইন্টিজার ফিল্ড হচ্ছে ডেটা, সেই ডেটাটা স্টোর করলাম। করার পরে যদি কোনো নোড নেক্সটে পয়েন্ট করা না থাকে, তাহলে আমরা এই জায়গাটায় রাখবো নাল, এই পয়েন্টার ফিল্ড। আর যদি নেক্সটে কোনো নোড আমরা তৈরি করি, আরেকটা নোড, তাহলে সেই নোডের জন্য জায়গা অ্যালোকেটেড হবে। এই জায়গাটা ধরো 846, এই অ্যাড্রেসটা শুরু হচ্ছে 846, এখানে ধরো ভ্যালু আছে 20। এইবার আমরা এই জায়গাতে কি করব, এই অ্যাড্রেস ফিল্ডে 846 এইটা স্টোর করে দেবো। সিমিলারলি এই থার্ড নোড যদি আমরা তৈরি করি, থার্ড নোডে যদি কিছু ডেটা ভ্যালু রাখি, সে থার্ড নোডে ডেটা ভ্যালু রেখেছি 30, আর এরপরে আর নোড নেই, তাই এর অ্যাড্রেস ফিল্ডে রেখেছি নাল। আর থার্ড নোডের যদি স্টার্টিং অ্যাড্রেসটা হয় 2284, তাহলে এই 2284টা সেভ করে দিতে হবে সেকেন্ড নোডের অ্যাড্রেস ফিল্ডে। তাহলে হয়ে গেল দে আর লজিক্যালি লিনিয়ার, দে আর লজিক্যালি লিনিয়ার। সো হাউ দ্য লজিক্যাল লিঙ্ক ইজ প্লেসড, এইভাবে। ঠিক এই কালচারটাই আমরা কিন্তু অফিসেও ফলো করি। সায়েন্সের যা কিছু আমরা কম্পিউটারে করছি, মাথায় রাখতে হবে সবকিছুই কম্পিউটার আসার আগেও কোনো না কোনো ভাবে প্র্যাকটিস করা হতো, সেগুলোই আমরা এখানে নিয়ে এসেছি। তো এবার এই তন্ময় বলেছে সেরা সেরা কথা বলেছেন স্যার। হ্যাঁ, আচ্ছা, এই ব্যাপারটা হচ্ছে কি, ক্লাসে বললে ছেলেরা তোমরা হাসলে না কাঁদলে আমি চোখে দেখতে পাই, তোমাদেরও একটা দুটো কথা আমি শুনতে পাই। এখন তোমরা সব মিউট, তোমাদের মুখগুলো সব অফ, আমি কিছুই দেখতে পাই না, কিছুই বুঝতে পারি না, এই হচ্ছে পরিস্থিতি। তো কি বলবো বল। আচ্ছা, তো যেটা বলছিলাম, এই যে অফিসেও আমরা এই লিঙ্ক লিস্ট কাইন্ডের বিহেভিয়ার কিন্তু আমরা ফলো করে থাকি। আমি জানি অনেকের কাছেই তোমাদের মাইক্রোফোন নেই, কিছু করার নেই। যাই হোক, এখন
এই অফিসে আমরা লিঙ্ক লিস্টটা কিরকম ভাবে ফলো করতাম দেখো, একটা কলেজ ধরো নতুন তৈরি হচ্ছে, আজকে আমাদের বসিরহাট গভর্নমেন্ট পলিটেকনিক নতুন, তাহলে আমাদের দেখা যাচ্ছে দুটো আলমারি দিয়েছে। একটা আলমারিতে আমরা যারা কাজ করছেন এমপ্লয়ি, অর্থাৎ টিচার্স, নন টিচিং স্টাফ, প্রত্যেকের পার্সোনাল ফাইল, তাদের এমপ্লয়ি ডেটা রাখার জন্য তাদের জন্য ফাইলগুলো রাখছে। আর একটা আলমারি ধরো স্টুডেন্টদের ফাইলগুলো রাখছে। কিন্তু দিনকে দিন তো এই ফাইল বাড়বে, টিচার্স, ফ্যাকাল্টি, নন টিচিং স্টাফ নতুন জয়েন করবে, পুরনো ছেড়ে যাবে, ট্রান্সফার হবে, বাড়তে থাকবে। তেমনই প্রত্যেক বছর নতুন ব্যাচ অফ স্টুডেন্টস জয়েন করবে, ফাইল বাড়তে থাকবে, তাহলে একটা আলমারিতে আর হবে না। এরকম করতে করতে দেখা যাচ্ছে আজ থেকে 15 বছর পরে একটা ক্লার্ক যখন জয়েন করবে, তার আগে হয়তো 10 জন ক্লার্ক কাজ করেছেন, এবং সেই 10 জন ক্লার্কের সবার সঙ্গে এই 15তম ক্লার্কের কিন্তু যোগাযোগ নেই, যে তাদেরকে ফোন করে জিজ্ঞাসা করবে যে আজকে একটা পুলিশ ভেরিফিকেশনের জন্য এসেছে, সেই ফাইলটা ওই অমুক সালের স্টুডেন্ট অমুক ব্রাঞ্চের, তার ফাইলটা আমি কোথায় পাবো? পুলিশ, সেই ছেলেটি সরকারি চাকরি পেয়েছে, পুলিশ ভেরিফিকেশনে এসছে, তার ফাইলটা না খুঁজে পেলে তো আমি তার রেকর্ডটা সে ঠিক দাবি করেছে না ভুল দাবি করেছে বলতে পারবো না, তাহলে তার রেকর্ডটা সে খুঁজে পাবে কি করে? তাহলে প্রত্যেককেই একটা নির্দিষ্ট অ্যালগরিদম ফলো করতে হবে, যেটা আগের ক্লার্ক গুলো ফলো করেছে, এখনকার ক্লার্কও ফলো করবে। তাহলে এটাই অ্যালগরিদম, একটা ওয়ে অফ ওয়ার্কিং বিহেভিয়ারটা সবাইকে ফলো করতে হবে, ইনসারশন অ্যালগরিদম, ডিলিশন অ্যালগরিদম সবাইকে মানতে হবে, তবে একটা প্রপার ডেটা স্ট্রাকচার মেনটেন হবে। তাহলে কি হবে না, আলমারিগুলো নাম্বারিং করতে হবে। যখনই 1 নম্বর আলমারির পরে 2 নম্বর আলমারি এলো, 1 নম্বর আলমারির এইটা 1 নম্বর আলমারি, এবং 1 নম্বর আলমারির লাস্ট ফাইলে গিয়ে তোমাকে লিখতে হবে, হয়তো 2 নম্বর আলমারিটা, 1 নম্বর আলমারি ছিল এমপ্লয়ি ডেটাবেসের জন্য, এটা ছিল 1 নম্বর আলমারি। সায়ন মজুমদার এখন জয়েন করলো, বলো তাহলে ও ব্যান্ডের সঙ্গীত কিছুই বুঝবে না। তাহলে এই আমি লাল দিয়ে বোঝাচ্ছি, ধরো 1 নম্বর আলমারিটা হচ্ছে এমপ্লয়ি রেকর্ড থাকতো, এরপরে আসলো এমপ্লয়ি রেকর্ডের জন্য যখন আলমারির প্রয়োজন, কলেজে অলরেডি তখন আরো 3-4টে আলমারি চলে এসেছে, এবং এই 3টে আলমারিতে ধরো স্টুডেন্টের রেকর্ড আছে। তাহলে আলমারির নাম্বারিং যদি আমরা সিরিয়ালি এরকম করি, তাহলে এটা 2, এটা 3, এটা 4। তাহলে 2 এর শেষে একটা কোথাও কমেন্ট দিয়ে রাখতে হবে যে নেক্সট ফাইল ইজ অন দা আলমারি নাম্বার 3 এর 1 নাম্বার অত, 3 থেকে বলতে হবে আলমারি নাম্বার 4 এর 1 নাম্বার অত। তেমনি যখন আলমারি নাম্বার 1 এর শেষ জায়গায় পৌঁছে যাচ্ছি, তখন সেখানে বলতে হবে যে নেক্সট ফাইল ইজ অন দা আলমারি নাম্বার 5, লোকেশন ওই। আবার অনেক সময় আমরা যেটা করি, একটাই আলমারিতে বিভিন্ন পারপাসে ফাইল রাখি, একটা আলমারিতে অনেকগুলো জিনিস থাকে, এইটুকু হয়তো স্টোর ইউজ করছে প্রথম তাকটা, তারপরে অ্যাকাউন্টেন্ট ইউজ করছে তারপরে তাকটা, তারপরে একটা স্কলারশিপের জন্য ইউজ হচ্ছে, এইরকম বিভিন্ন রকম পারপাসে। তাহলে এই ফাইলগুলোর শেষে এখানে কাউকে কমেন্ট দিয়ে রাখতে হবে যে নেক্সট স্টোর ফাইল ইজ অ্যাভেলেবেল অন আলমারি নাম্বার 5 এর 1 নাম্বার 2। তেমনি অ্যাকাউন্টেন্টের ক্ষেত্রেও তাই করতে হবে, নেক্সট কোন র্যাক। এই বিহেভিয়ার যদি তুমি ফলো না করো, প্রতিটা ফাইলের যদি নাম্বারিং না রাখো, তাহলে কিন্তু তুমি সার্চিং কখনো করতে পারবে না, বা প্রপারলি তুমি ডেটা স্ট্রাকচার মেনটেন করছো না। সো দিস ইজ ওয়াই linked list is very much popular, where we are just following the such kind of behavior which was previously followed in office, এখন আমরা সেটাই ফলো করছি। So we got one more difference between array and linked list. What is that? এক্ষুনি পড়াতে পড়াতে আমার মাথায় আসলো, এটা একটু আগে বলছিলাম, আমার পয়েন্টটা ভুলে গেলাম। আবার মনে আসবে কেন, ভুলে গেলাম। কি কি পয়েন্ট এখানে লিখেছি? হোমোজিনিয়াস স্ট্যাটিক কন্টিনিউয়াস র্যান্ডম অ্যাক্সেস প্রোভাইড করে। অ্যারে লোকেশনস যেহেতু কন্টিনিউয়াস লোকেশনে আছে, দে আর ফিজিক্যালি অ্যান্ড লজিক্যালি লিনিয়ার ডেটা স্ট্রাকচার।
লিঙ্ক লিস্ট তো লিনিয়ার ডেটা স্ট্রাকচার, অ্যারেও লিনিয়ার ডেটা স্ট্রাকচার, লিঙ্ক লিস্ট লিনিয়ার ডেটা স্ট্রাকচার। কিন্তু যদি আমরা ফিগারটা দেখি তাহলে দেখো এখানে আমরা দেখছি এর স্টার্টিং অ্যাড্রেস 1030, তারপরে অ্যাড্রেসটা 846, তারপরে অ্যাড্রেসটা 2284। সো আর দে লিনিয়ার? দে আর স্ক্যাটার্ড ইন ডিফারেন্ট লোকেশনস অফ দ্য মেমোরি। যখনই তুমি ম্যালক করছো, ম্যালক ইজ এ রিকোয়েস্ট টু দ্য অপারেটিং সিস্টেম থ্রু দ্য কম্পাইলার for the allocation of some amount of memory if it is available. So malloc is a request. It can be successful or it can be a failure. তাহলে আমরা যদি একটা ফোর্থ নোডের জন্য রিকোয়েস্ট করি, সেই ফোর্থ নোডের জন্য ডিপেন্ড করবে যে জায়গা আছে কিনা। যদি জায়গা থাকে হিপে আনইউজড মেমোরিতে, সেই জায়গা থেকে অ্যালোকেটেড হবে। এবং সেটা কোথায় অ্যালোকেটেড হবে? এই হিপে আনইউজড মেমোরি মানে সেই মুহূর্তে কম্পিউটারে তোমার প্রোগ্রামটাই শুধু চলছে এরকম নয়। The memory is underused by number of processes which are currently running. So those processes are again dynamically claiming memory as well as they are releasing memory. So when they are releasing some amount of memory, those released memory is actually added to the heap. যখন অ্যালোকেশন রিকোয়েস্ট আসে তখন আবার হিপ থেকে অ্যালোকেটেড হয়ে যায়, সেটা আবার মাইনাস হয়ে যায়। সো হিপ ইজ আ টার্ম, HEAP, হিপ ইজ এ টার্ম টু ইন্ডিকেট দ্য আনইউজড মেমোরি ব্লক। তাহলে হিপ ডেটা স্ট্রাকচারটাও কিন্তু কম্পাইলার বা তোমার মেমোরি ম্যানেজমেন্ট সিস্টেম অফ ওএস ইজ মেনটেনিং, অ্যান্ড ইট ইজ নট নেসেসারি যে হিপ মানে হচ্ছে এক জায়গায় থাকা সব মেমোরি। আমরা জানি হার্ড ডিস্কে আমরা বিভিন্ন পার্টিশন করে রাখি, সি ড্রাইভ, ডি ড্রাইভ, ই ড্রাইভ। তাহলে যখন তুমি একটা নতুন হার্ড ডিস্ক কিনলে, তুমি হয়তো ভাবতে পারো যে হ্যাঁ, হার্ড ডিস্কটা আমার 2 TB হার্ড ডিস্ক, আমি এটাকে পার্টিশন করব 1 TB আর 1 TB করে। এটা সি ড্রাইভ হলো, এটা ডি ড্রাইভ হলো। এইবার তুমি এখানে ওএস লোড করলে, ওএস যেই লোড করলে তুমি হয়তো মনে করলে যে আমার এই প্রথম থেকে হ্যাঁ এতটা জায়গা অ্যালোকেটেড হয়ে গেছে। বেশ ভালো কথা, এতটা জায়গা অ্যালোকেটেড হয়ে গেছে। তুমি হয়তো গান, ভিডিও, কিছু সফটওয়্যার এগুলো লোড করেছো, তার জন্য ডি ড্রাইভের কিছুটা জায়গা কন্টিনিউয়াসলি অ্যালোকেটেড হয়ে গেছে। এইবারে তুমি তো কম্পিউটারটা সফটওয়্যার গুলো ইউজ করছো মানেই নতুন ফাইল তৈরি করছো, পুরোনো ফাইল ডিলিট করছো। এই করতে করতে দেখবে মেমোরিটা ফ্র্যাগমেন্টেড হয়ে গেছে। ফ্র্যাগমেন্টেড হয়ে গেছে মানে কি? মেমোরির কিছু অংশ তুমি হয়তো দেখবে যে এইটা যদি টোটাল মেমোরি হয়, তার দেখবে হয়তো এতটা ইউজড, আবার খানিকটা আনইউজড, আবার এতটা ইউজড, আবার খানিকটা হয়তো আনইউজড, আবার হয়তো এইটা ইউজড, খানিকটা আনইউজড। এইরকম ভাবে those unused portions are actually called fragments or they are called holes. তাহলে এই যে হোলস আর আনইউজড পোর্শনস, সামেশন অফ দোজ আনইউজড পোর্শনস আর মেনটেনড বাই হিপ ডেটা স্ট্রাকচার। তাহলে হিপ মানেই হচ্ছে ওই আনইউজড পোর্শন গুলো যোগফল। তাহলে সেইটা, এক সেকেন্ড একটুখানি, হ্যাঁ ডিস্টারবেন্স হচ্ছে, আমি একটুখানি দেখে আসি।
স্যার কোথায় গেলেন? হ্যালো হ্যালো, তুমি শুনতে পাচ্ছ কি? হ্যাঁ স্যার। আচ্ছা, আরে আমাদের এখানে ওএনজিসি থেকে কিছু ওই গ্যাস আছে কিনা, তেল আছে কিনা, এইভাবে সার্ভে হচ্ছে, বুঝলে তো। এইবার অশোকনগর, মানে আমাদের আমাদের বাড়ি হচ্ছে গোবরডাঙ্গা, মসলান্দপুর, সংহতি, হাবড়া, তারপরে হচ্ছে অশোকনগর। অশোকনগরে তেল পাওয়া গেছে, ন্যাচারাল গ্যাস পাওয়া গেছে, সেই অনুসারে ওখানে অলরেডি সরকারি প্রজেক্ট শুরু হয়ে গেছে। আর আমাদের এখানে কদিন ধরেই হচ্ছে সার্চিং চলছে। আজকে এখন আমি দেখি, আমি জানলা দিয়ে দেখছি আমাদের বাড়ির উপর দিয়ে তার পাইপ টাইপ এটা ওটা নিয়ে যাচ্ছে। কি ব্যাপার, কিসের জন্য নিয়ে যাচ্ছে, তার পাইপ এরকম ফেলছে? তাই একটু সার্চ করতে গেলাম, গিয়ে দেখলাম ওই একটা ফাঁকা প্লট আছে, সেখানে ওই যেমন নলকূপ পোতে ওইরকম পুঁতছে, ওখানে ডিনামাইট চার্জ করে স্যাম্পল কালেকশন করবে। ওরা কি ঘরের পাশে দেখবেন নাকি? ওদের নিশ্চয়ই সার্ভে করে কিছু স্পট আইডেন্টিফাই করে দিয়েছে ওদের ইঞ্জিনিয়াররা, সেখানেই করবে। এবার কি করবে কি জানি, আমাদের বাড়ি থেকে তো খুব কাছে, খুব কাছে মানে ধরো যেখানে করছে আমার বাড়ি থেকে হার্ডলি 20 ফুট হবে, 20 ফুট না, 20 ফুট না, তার একটু বেশি হবে, 30 ফুট, 30 ফুট দূরে। যাকে তেল গ্যাস পাওয়া গেলে আবার এখান থেকে পাত্তারি গোটাতে হবে হয়তো। তো যেটা বলছিলাম, তাহলে আমরা যখন আনইউজড পোর্শন থেকে ক্লেম করছি, তখন এই যে সবুজ পোর্শন যেগুলো আনঅ্যালোকেটেড রয়েছে কারেন্টলি, সেইগুলো আবার লাল হয়ে যাচ্ছে, অ্যালোকেটেড হয়ে যাচ্ছে। এই পোর্শনটা যদি আমরা আবার নতুন করে একটা অ্যালোকেটেড হয়, সেগুলো চলে আসছে, তাহলে বাকি অংশগুলো হিপ ডেটা স্ট্রাকচারে মেনটেন হচ্ছে। তো হিপটাও কিন্তু লিঙ্ক লিস্টের মতো করেই মেনটেন হয়, মানে স্ক্যাটার্ড আছে বিভিন্ন জায়গায়, সেইগুলোকে লিঙ্ক করে করে কম্পাইলার এবং ওএস হিপটাকে মেনটেন করে। আর আমরা যখনই ক্লেম করছি তখনই একটা নতুন মেমোরি সেই হিপ থেকে চলে আসছে, চলে এসে এইবারে যখনই একটা নতুন মেমোরি হলো, এটার স্টার্টিং অ্যাড্রেস তাহলে কোথায় হবে সেটা কিন্তু আমাদের হাতে নেই, সেই মুহূর্তে হিপ থেকে অ্যালোকেটেড হচ্ছে তার উপরে আছে। তাহলে ধরো 998 হচ্ছে স্টার্টিং অ্যাড্রেস, তাহলে এখানে 998 যদি আমরা স্টোর করে দিই, এই চলে আসলো লিঙ্কিংটা, আর এই জায়গাটায় নাল দিয়ে দিলাম টু ইন্ডিকেট নো মোর নোটস ইজ অ্যাডেড, এবং এখানে ডেটা ভ্যালু হিসেবে যা খুশি রাখতে পারি। তাহলে এই মুহূর্তে 4টে নোড আছে আমাদের লিঙ্ক লিস্টে, এবং they are not physically linear. Rather, this data structure is called linear data structure only because they are logically linear. এই লজিক্যাল লিনিয়ারিটিটা কিন্তু পয়েন্টার ইউজ করার ফলে হয়েছে। এই পয়েন্টার ফিল্ডে আমরা যে ভ্যালুটা দেখছি সেইটা অনুসারে ধরে নিচ্ছি 846 হচ্ছে নেক্সট অ্যাড্রেস, 846টায় আমার সেকেন্ড নোড আছে। তারপরে তার অ্যাড্রেস ফিল্ডে দেখছি 2284, তাহলে 2284 এর থেকে আমার থার্ড নোড আছে। তার অ্যাড্রেস ফিল্ডে দেখছি 998 আছে, 998 এ আমার নেক্সট নোড আছে। তার অ্যাড্রেস ফিল্ডে নাল, তার মানে আর নোড নেই। সো it is only logically linear data structure. So in case of array, you may notice that the linearity exists not only logically, physically also you can find that the linearity property is available there, but in linked list you can see only the logical linearity is established between the nodes. তাহলে আমরা, আমার মনে হয় এই যে এতক্ষণ যেটা পড়লাম এটাকে বলা হচ্ছে সিঙ্গলি লিনিয়ার লিঙ্ক লিস্ট। সিঙ্গলি কেন না, এটা একটার দিকে এই ডিরেকশনটা আছে, স্টার্ট থেকে এন্ডের দিকে, অর্থাৎ তুমি সেটাকে লেফট টু রাইট বলতে পারো বা রাইট টু লেফট। এরই আরো প্রকারভেদ হয়, অর্থাৎ দুই দিকের লিঙ্ক, নেক্সট নোডকেও পয়েন্ট করব
প্রিভিয়াস নোডকেও পয়েন্ট করবো। সেরকম ভাবে যদি আমরা করি, দুটো করে পয়েন্টার ফিল্ড আমাদের ইউজ করতে হবে। সেক্ষেত্রে আমরা পাবো ডাবলি লিনিয়ার লিঙ্ক লিস্ট। সো সিঙ্গল লিনিয়ার লিঙ্ক লিস্ট যেমন আছে, ডাবলি লিনিয়ার লিঙ্ক লিস্ট আছে, তেমনই সার্কুলার লিনিয়ার লিঙ্ক লিস্ট আছে। লাস্ট নোডে এই পয়েন্টার না বসিয়ে লাস্ট নোডের অ্যাড্রেসে যদি আমরা অ্যাড্রেস ফিল্ডে যদি ফার্স্ট নোডের অ্যাড্রেসটা বসিয়ে দিই, তাহলে কি হয়, লাস্ট নোড আবার পয়েন্ট করে ফার্স্ট নোডকে। সেটাকে আমরা বলি সার্কুলার লিঙ্ক লিস্ট। তাহলে আমরা এখনো অব্দি যে ধারণাগুলো পেলাম, তার মধ্যে আজকের টপিক আমরা পড়েছি সিঙ্গলি লিনিয়ার লিঙ্ক লিস্ট। এইবার তাহলে সিঙ্গলি লিনিয়ার লিঙ্ক লিস্টের জন্য আমাদের প্রোগ্রামটা লিখতে হবে। তাহলে দেখতে পাচ্ছ এই জায়গাটুকু, এটা হচ্ছে সে স্ট্রাকচার। স্ট্রাকচারটার নাম দিয়েছি এসএলএস, সিঙ্গলি লিনিয়ার লিঙ্ক লিস্ট, তাই এসএলএস নাম দিয়েছি। এর মধ্যে ইন্টিজার নাম, এই পার্টটা হচ্ছে নাম ভেরিয়েবলটার মধ্যে থাকবে আমার ডেটাটা। আর পয়েন্টারটা কিরকম পয়েন্টার হবে না, ওই এই টাইপেরই আর একটা ভেরিয়েবলকে পয়েন্ট করতে পারবে, কারণ স্ট্রাকচার দিয়ে আমরা নোডটা তৈরি করছি। তাহলে সেই নোডের অ্যাড্রেসটাকে মনে রাখতে হবে। ইন্টিজারের অ্যাড্রেস মনে রাখতে গেলে আমরা ইন্ট পয়েন্টার এ এরকম ডিক্লেয়ার করি। যদি ফ্লোটের রাউন্ডের লাস্ট ব্লকে কি কোশ্চেন করলো, রাউন্ডের লাস্ট ব্লকে কি ফার্স্ট ব্লকের অ্যাড্রেস থাকবে, সেটা সার্কুলার লিঙ্ক লিস্ট হলে সেটা করা হবে যে লাস্ট ব্লকের অ্যাড্রেস ফিল্ডে আমরা স্টার্টিং নোডের অ্যাড্রেসটা রেখে দেবো। এখনো সেটা পড়ছি না, এখন জাস্ট ইন্ট্রোডাক্টরি হিসাবে বলে রাখলাম যে সার্কুলার লিঙ্ক লিস্ট হয়, ডাবলি লিনিয়ার লিঙ্ক লিস্ট হয়, কিন্তু ইন ডিটেলসে এখন আমরা করছি যেটা, সেটা হচ্ছে সিঙ্গলি লিনিয়ার লিঙ্ক লিস্ট, অর্থাৎ কিনা যেটা শুরু থেকে শেষে গিয়ে আমরা নাল পাবো। তো তাহলে একটা পয়েন্টার দরকার যে কিনা অ্যাড্রেস মনে রাখবে। তাহলে সেই পয়েন্টারটা কি টাইপের হবে, তার পয়েন্টারটার নাম দিয়েছি নেক্সট। নেক্সট নোডের অ্যাড্রেস মনে রাখে তো, তাই নাম দিয়েছি নেক্সট। তো পয়েন্টার নেক্সট, তার টাইপটা কি হবে, এই স্ট্রাক্ট এসএলএস টাইপেরই হবে। কেন, এ মনে রাখবে এমন একটা ভেরিয়েবলের অ্যাড্রেস যে ভেরিয়েবলটা স্ট্রাক্ট এসএলএস টাইপ। মোবাইল নাও, আমার একটা ফোন আসবে। তাহলে এইটা হলো আমার স্ট্রাকচারের ছাঁচ। এই লাইনটা আমাদেরকে একটু অবাক করে, সেই রিকার্সিভ ফাংশনের মতো। স্ট্রাকচারটা ডিফাইন করছি, সেই স্ট্রাকচারের মধ্যেই সেই নিজেকেই যেন ইউজ করছি। অর্থাৎ প্রতিটা স্ট্রাকচারের মেম্বারের মধ্যে একটা করে পয়েন্টার ফিল্ড থাকবে, যে পয়েন্টার ফিল্ড বলবে এ অ্যাড্রেস পয়েন্ট করতে পারে, কিরকম অ্যাড্রেস পয়েন্ট করতে পারে, এরকম নিজের টাইপের, অর্থাৎ স্ট্রাক্ট এসএলএস টাইপের কোনো ভেরিয়েবল হলে তার অ্যাড্রেসইও কিন্তু মনে রাখতে পারে। এবার টাইপ ডেপ করে স্ট্রাক্ট এসএলএস এন করে নিলাম, অর্থাৎ এন হলো স্ট্রাক্ট, বারবার স্ট্রাক্ট এসএলএস না লিখে শুধু এন এইটুকু লিখলেই হবে। মাথায় রাখতে হবে তাহলে এন বলে কোনো ভেরিয়েবল আমাকে কিন্তু ডিক্লেয়ার করলে হবে না। তাহলে এখন যদি আমি এন পয়েন্টার স্টার্ট ডিক্লেয়ার করি, তাহলে স্টার্ট হলো একটা পয়েন্টার ভেরিয়েবল, কি টাইপের না স্ট্রাক্ট এসএলএস টাইপের, আর তাতে ইনিশিয়াল ভ্যালু অ্যাসাইন করে দিলাম নাল। প্রথমে লিঙ্ক লিস্টে কোনো নোড নেই, কোনো নোডই অ্যাড করা হয়নি, তাহলে স্টার্ট কাকে পয়েন্ট করবে, নালকে পয়েন্ট করবে, কিছুই নেই। এই অবধি কারোর কোনো কোশ্চেন আছে? মনে হয় নেই। তাহলে আমি এবার যদি আমাকে ইনসার্ট করতে হয়, তাহলে আমি একটা ইনসার্ট ফাংশন, সেই স্ট্যাক কিউয়ের প্রোগ্রামের মতোই এই প্রোগ্রামটাও মেনু ড্রিভেন প্রোগ্রাম হবে। মেনের মধ্যে একটা সুইচ কেস থাকবে, যার মধ্যে 1 দিলে ইনসার্ট কল হবে, 2 দিলে ডিলিট কল হবে, 3 দিলে ডিসপ্লে কল হবে, এরকম থাকবে। তাই এই মুহূর্তে আমি শুধু ইনসার্শনটা রাখছি আর ডিসপ্লেটা রাখছি। তাহলে ইনসার্শনটা কিরকম না, যদি আমি একটা এন দিয়ে পয়েন্টার আইএনএস ডিক্লেয়ার করি, তাহলে আইএনএস পয়েন্টারটা কি ধরনের পয়েন্টার
ওই স্ট্রাকচার নোড টাইপের পয়েন্টার। কেননা টাইপ ডেপ করে আমি এসএলএস এন করে নিয়েছি, অর্থাৎ স্ট্রাক্ট এসএলএস টাইপেরই পয়েন্টার হচ্ছে আইএনএস। এইবার এন্টার দ্য এলিমেন্ট, এলিমেন্টের ভ্যালুটা মানে ভ্যালুটা আমাদের এর মধ্যে কটা ফিল্ড রেখেছি, একটা ডেটা ফিল্ড যেটা হচ্ছে ইন্টিজার। তাহলে ইন্টিজার ভ্যালুটা আমি নিয়ে নিলাম, এক্স বলে একটা ভেরিয়েবলের মধ্যে ইন্টিজার ভ্যালুটা টেম্পোরারিলি রাখলাম। রাখার পরে এই জায়গাটা ম্যালক করছি। এই ম্যালক করছি যখন সাইজ অফ এন, এনটা কি ওই স্ট্রাকচার স্ট্রাক্ট এসএলএস, তাহলে সাইজ অফ ফাংশন দিয়ে স্ট্রাক্ট এসএলএস এর সাইজটা বের করে নিলাম। সেই সাইজেরটা অ্যালোকেট করলো কে, ম্যালক। অ্যালোকেট করার পরে সেটা রিটার্ন করলো কি টাইপের অ্যাড্রেস হিসেবে রিটার্ন করলো, ওই স্ট্রাক্ট এসএলএস টাইপের অ্যাড্রেস হিসেবে রিটার্ন করলো। স্ট্রাক্ট এসএলএসটা বারবার লিখবো না বলে টাইপ ডেফ করে স্ট্রাক্ট এসএলএস এর অল্টারনেটিভ নেম এন এইটা দিয়ে রেখেছি। তাহলে এন পয়েন্টার, তাহলে এই টাইপের অ্যাড্রেস হিসেবে রিটার্ন করে সেইটা কোথায় রিটার্ন করলো, আইএনএস এ। তাহলে আইএনএস ডিক্লেয়ার করলে কিন্তু আইএনএস এর মানে একটা পয়েন্টার ভেরিয়েবল আর একটা নর্মাল ভেরিয়েবলের মধ্যে ডিফারেন্স এইটা যে পয়েন্টার ভেরিয়েবল যতক্ষণ না তাকে তুমি তার অ্যাড্রেস মনে রাখতে বলছো ততক্ষণ কিন্তু তার কাছে কিছু নেই। এবার আইএনএস তার মানে যখন ডিক্লেয়ার করা হয়েছে তখন আইএনএস এর কন্টেন্ট একটা গার্বেজ ভ্যালু। এইবার আইএনএস কি করলো, ম্যালক করার পরে ম্যালক যতটা মেমোরি অ্যালোকেট করলো সেই অ্যালোকেটেড মেমোরিটার স্টার্টিং যে অ্যাড্রেসটা সেই অ্যাড্রেসটা স্টোর হয়ে গেল আইএনএস এর মধ্যে। এইবার আইএনএস এর দুটো মেম্বার সক্রিয় হলো, আইএনএস এর মধ্যে অ্যালোকেশন হয়ে গেছে। তাহলে আইএনএস অ্যারো, এই যে আইএনএসটা ইজ আ পয়েন্টার ভেরিয়েবল, তাহলে এর মেম্বার গুলোকে অ্যাক্সেস করতে গেলে আমরা অ্যারো দিয়ে ইউজ করব। নর্মাল ভেরিয়েবল বা অ্যারে ভেরিয়েবল হলে ডট অপারেটর, আর পয়েন্টেড ভেরিয়েবল হলে অ্যারো অপারেটর। তাহলে এই যে ইউজারের কাছ থেকে যে এক্স ভেরিয়েবলটা নিয়ে নিয়েছি সেই এক্সটাকে এখন কোথায় অ্যাসাইন করব, আইএনএস অ্যারো নাম। বিকজ আইএনএস অ্যারো নাম, এই যে নামটা হচ্ছে ওর ডেটা মেম্বার, তাহলে ডেটা মেম্বারে ওই এক্স ভ্যালুটা অ্যাসাইন করে দিলাম। তারপরে এবার চেক করব যে এই যে নতুন আইএনএস বলে যে নোডটা তৈরি করেছি এটাই একমাত্র নোড কিনা। এটা একমাত্র নোড, অর্থাৎ প্রথমেই এইটা যদি ইনসার্ট করতে যাই লিঙ্ক লিস্টে এটাই একমাত্র নোড, এটা শিওর হবো কি করে, যদি স্টার্ট ইকুয়ালস টু নাল হয়। যদি স্টার্ট ইকুয়ালস টু নাল হয় তার মানে তখনও অব্দি একটাও নোড ইনসার্ট করা হয়নি, সেক্ষেত্রে ইট ইজ দ্য বিগিনিং। অর্থাৎ পরিস্থিতিটা এইরকম যে আমরা ইনিশিয়ালি স্টার্ট ইজ ইকাল টু নাল আছে, এই নালটাকে ক্যাপিটাল লেটারে এনইউ ডাবল এল এইভাবে লিখলেও চলে বা এইভাবে লিখলেও চলে, দুটি সেম। তাহলে নাল আছে। এই অবস্থায় আইএনএস কি করলো, আইএনএস দিয়ে আমরা জায়গাটা অ্যালোকেট করে দিলাম ম্যালক করে। এক্স বলে ভেরিয়েবলের ডেটাটা নিয়েছিলাম সেই এক্সটা এখানে অ্যাসাইন করে দিয়েছি। এইবারে চেক করছি স্টার্ট ইকুয়ালস টু যদি নাল হয় তাহলে এই জায়গাটা তো আইএনএস নাম দিয়ে এর অ্যাড্রেসটা রাখা আছে। তাহলে এই দরজাটা বন্ধ করে দাও তো। তাহলে স্টার্ট ইজ ইকাল টু আইএনএস করা মানে কি হলো, এই স্টার্টিং অ্যাড্রেসটা অ্যাসাইন হয়ে গেল স্টার্ট ভেরিয়েবল। আর এটাই যখন একমাত্র নোড, এটা যদি একমাত্র নোড হয় তাহলে সেটা বোঝাবো কি করে, এর অ্যাড্রেস ফিল্ডে আমাকে নাল অ্যাসাইন করে দিতে হবে। এখানে যদি নাল অ্যাসাইন করা থাকে তাহলে বুঝতে পারবো যে স্টার্ট ইকুয়ালস টু সাম অ্যাড্রেস, সেই নোডে গেছি, গিয়ে সেই ভ্যালুটা পড়বো, ভ্যালুটা পড়ার পরে এর অ্যাড্রেস ফিল্ডে নাল, তাহলে আর কোনো নতুন নোডে যাওয়ার উপায় নেই। চলো আমরা প্রোগ্রামটা দেখি। স্টার্ট ইকুয়ালস টু যদি নাল হয়, স্টার্ট ইজ ইকুয়াল টু আইএনএস করলাম যাতে আইএনএস এর অ্যাড্রেসটা স্টার্টে চলে আসলো। প্রথমে স্টার্ট ইকুয়ালস টু কিন্তু নাল ছিল, এই যে। এবারে কি করলাম, আইএনএস নেক্সট ইজ ইকুয়াল টু নাল করে দিলাম বিকজ ইট ইজ দ্য অনলি নোড ইন দ্য লিঙ্ক লিস্ট। এটা যদি না হয় তাহলে লিঙ্ক লিস্টের কিছু নোড আছে, অর্থাৎ এই ইফ কেসটা ট্রু হবে একমাত্র প্রথমবারের জন্য। পরের বার যখন ইনসার্ট ফাংশন কল হবে তখন কিন্তু স্টার্ট ইকুয়ালস টু নাল নয়, সেক্ষেত্রে তোমাকে লিঙ্ক লিস্টের শেষে পৌঁছাতে হবে যেখানে তুমি আইএনএস কে অ্যাড করবে। অর্থাৎ এইবারে দেখো প্রথমবারের জন্য এইটা হয়ে গেছে, হয়ে যাওয়ার পরে পরের বার আবার ইনসার্ট ফাংশন কল করা মানে কি, ইনসার্ট ফাংশন আবার একটা নতুন মেমোরি অ্যালোকেট করবে নতুন আইএনএস
যে ভেরিয়েবলটা, তার জন্য আবার ম্যালক কল হবে, আবার একটা নতুন জায়গা অ্যালোকেটেড হবে, তার মধ্যে নতুন আবার এক্স এর একটা ভ্যালু, ধরো প্রথমবার এক্স এর ভ্যালু 10 ছিল, এবারে ধরো এক্স এর ভ্যালু 20, সেটা অ্যাসাইন করলো, করার পরে এবার চেক করছে স্টার্ট ইকুয়ালস টু নাল কিনা। এইবারে তো আর স্টার্ট ইকুয়ালস টু নাল না, আগের যে আইএনএস ভেরিয়েবলটা যে অ্যাড্রেসটা ছিল সেটা স্টার্টের মধ্যে রয়েছে। তাহলে তখন আমাদের করতে হবে কি, এমন একটা নোড যেটা স্টার্ট দিয়ে পয়েন্ট করা আছে সেই নোডে যাব, গিয়ে তার অ্যাড্রেস ফিল্ড দেখতে হবে। আর অ্যাড্রেস ফিল্ডে যদি নাল থাকে তাহলে এটাই একমাত্র নোড, তাহলে এখান থেকে পয়েন্ট করে দিতে হবে। আর যদি সিচুয়েশনটা এরকম হতো যে অনেকগুলো নোড অ্যাড করা হয়ে গেছে, অনেকগুলো নোড এরকম অ্যাড করা হয়ে গেছে, তাহলে আমাদের কি করতে হতো, স্টার্ট নট ইকুয়ালস টু নাল। তাহলে আমরা কি করব, একটা টেম্পোরারি পয়েন্টার ভেরিয়েবল দিয়ে এই নোডটায় চলে আসবো, চলে এসে এর পয়েন্টার ফিল্ডের ভ্যালুটা পড়বো, পড়ে এই নোডে গেল, এই নোড থেকে আবার এর পয়েন্টার ফিল্ড অর্থাৎ অ্যাড্রেস ফিল্ডটা পড়বো, দিয়ে এখানে যাব, গিয়ে যখন দেখবো যে অ্যাড্রেস ফিল্ডে আর অ্যাড্রেসের বদলে নাল আছে, তখন বুঝবো যে আমি একটা শেষ নোডে পৌঁছে গেছি। অ্যাড্রেস ফিল্ডে যদি অ্যাড্রেসের বদলে নাল থাকে তাহলে সেটাই হচ্ছে শেষ নোড। তাহলে সেই শেষ নোডের থেকে কারেন্টলি যে নিউ নোড আইএনএস তাকে লিঙ্ক করতে হবে। অর্থাৎ কিনা প্রথমবারের জন্য স্টার্ট ইজ ইকুয়াল টু আইএনএস করছি, পরের বারে কিন্তু তা না, পরের বারে আমাকে খুঁজতে হবে এমন একটা নোড যার নোড এর পয়েন্টার ফিল্ডে নাল আছে, তাহলে সেটা হচ্ছে তখনকার মতো শেষ নোড। তাহলে এই জায়গাটা যদি পৌঁছতে পারি, এটা যদি টি হয়, তাহলে টি অ্যারো নেক্সটে নাল আছে, তাহলে টি অ্যারো নেক্সটে যদি আইএনএস বসিয়ে দিই, টি অ্যারো নেক্সটে যদি আইএনএস বসিয়ে দিই, তাহলে কি হচ্ছে, আইএনএসটা কি করছে, এর অ্যাড্রেস মনে রাখছে, তাহলে টি অ্যারো নেক্সট ইজ ইকুয়াল টু আইএনএস করলে এই লিঙ্কটা এস্টাবলিশড হয়ে যাচ্ছে, আর আইএনএস অ্যারো নেক্সট ইজ ইকুয়াল টু নাল করলে এই জায়গাটায় নালটা বসে যাচ্ছে। তাহলে সেই কাজটা আমাদেরকে করতে হবে। তাহলে এখানে কি করলাম, একটা টেম্পোরারি পয়েন্টার টেম্প ডিক্লেয়ার করলাম, টেম্প পয়েন্টার টেম্প, সেটাকে অ্যাসাইন করলাম স্টার্ট এর ভ্যালুতে, মানে স্টার্ট বলে যে স্পেশাল পয়েন্টারটা আছে যেটা সবসময় বিগিনিং নোডটার অ্যাড্রেসটা মনে রাখছে, সেই অ্যাড্রেসটা ওখানে অ্যাসাইন করলাম। করার পরে চেক করছি হোয়াইল টেম্প নেক্সট নট ইকুয়ালস টু নাল। টেম্প তাহলে প্রথমবারে কি স্টার্ট, তাহলে স্টার্ট নেক্সট যদি নাল হয় তাহলে ওইটাই একমাত্র নোড, তখন যদি নাল না হয় তাহলে পরে আছে নোড। তাহলে কি করলাম, টেম্প ইজ ইকুয়াল টু টেম্প অ্যারো নেক্সট, তাহলে পরের নোডের অ্যাড্রেস চলবে। টেম্প ইজ ইকুয়াল টু টেম্প অ্যারো নেক্সট করা মানে কি, প্রথমে টেম্প অ্যাসাইন করেছি এইটা, টেম্প অ্যাসাইন করেছি এই অ্যাড্রেসে স্টার্টে, এইবারে টেম্প অ্যারো নেক্সট মানে কি, এই জায়গায় যে ভ্যালুটা আছে, তাহলে টি ইজ ইকুয়াল টু যদি টি অ্যারো নেক্সট করি, টি ইজ ইকুয়াল টু যদি টি অ্যারো নেক্সট করি, তার মানে তার নিজের অ্যাড্রেস ফিল্ডে যে ভ্যালুটা আছে সেটাই টিতে অ্যাসাইন করা হলো। তাহলে টেম্প ইজ ইকুয়াল টু টেম্প অ্যারো নেক্সট মানে নিজের অ্যাড্রেস ফিল্ডে যে ভ্যালুটা আছে সেইটা। তাহলে তখন টেম্প কোথায় চলে গেল, এই জায়গায় চলে গেল, গিয়ে আবার চেক করা হচ্ছে হোয়াইল টেম্প অ্যারো নেক্সট নট ইকুয়ালস টু নাল, মানে এই জায়গাটা নাল কিনা। যদি টেম্প অ্যারো নেক্সট নাল না হয় তাহলে আবার করছি টি টেম্প ইজ ইকুয়াল টু টেম্প অ্যারো নেক্সট। এরকম করতে করতে তো এরকম করতে করতে আমরা টেম্পকে নিয়ে পৌঁছাবো সত্যিকারের সেই নোডে যে নোডের ফিল্ডে টেম্প অ্যারো নেক্সটে নাল আছে। তাহলে তখন আমরা থেমে যাব, বিকজ তখন আমরা বুঝবো যে ওই নোডটা ফিল্ডে নাল আছে, মানে ওইটা লাস্ট নোড। তখন করবো কি, টেম্প অ্যারো নেক্সট ইজ ইকুয়াল টু আইএনএস। তাহলে এই যে এই লুপটা এক লাইনের লুপ, তাই ব্র্যাকেটের মধ্যে দিইনি। তাহলে টেম্প ইজ ইকুয়াল টু টেম্প অ্যারো নেক্সট কতক্ষণ হবে, যতক্ষণ টেম্প অ্যারো নেক্সট নট ইকুয়ালস টু নাল। তাহলে যেই টেম্প অ্যারো নেক্সটে নট ইকুয়ালস টু নাল এর কন্ডিশনটা ফলস হয়ে গেল, অর্থাৎ টেম্প অ্যারো নেক্সটে ইজ ইকুয়াল টু নাল আছে, তাহলে তখন টেম্প হচ্ছে পয়েন্ট করছে যে নোডকে, সেটাই হচ্ছে লাস্ট নোড। তখন কি করলাম, টেম্প অ্যারো নেক্সট ইজ ইকুয়াল টু আইএনএস, আর আইএনএস হয়ে গেল নতুন শেষ নোড। তাহলে আইএনএস অ্যারো নেক্সট ইজ ইকুয়াল টু নাল করে দিলাম। তাহলে এটা সবসময় ইনসার্ট ফাংশনটা কি করছে না, লাস্টে ভিজিট করছে, লাস্টে ভিজিট করে সেখানে গিয়ে নিউ নোডটাকে অ্যাড করে দিচ্ছে। সো ইট ইজ আ স্পেশাল ফাংশন which is inserting always last। যদিও আমরা জানি, আমরা এখন আজকে লিঙ্ক লিস্টের প্রথম ক্লাস করছি, আস্তে আস্তে দেখবো আমাদের করতে হবে লিঙ্ক লিস্ট ক্রিয়েশন,
যেটা এইভাবে। আর ইনসার্শনটা অ্যাকচুয়ালি হ্যান্ডেল হয় তিনটে কেস দিয়ে। ইনসার্ট অ্যাট বিগিনিং, মানে প্রথমেই ইনসার্ট করো, ইনসার্ট অ্যাট দ্য এন্ড, সবার শেষে গিয়ে ইনসার্ট করো, যেটা এইটা। আর ইনসার্ট অ্যাট এনি nth পজিশন। সো ইট ইজ এনি nth পজিশন, মানে n ইজ ইকুয়াল টু 0 দিলে তোমার বিগিনিং এ ইনসার্ট, n ইজ ইকুয়াল টু এমন একটা ভ্যালু দিলে যেটা ইনসিডেন্টালি লাস্ট নোডের পজিশন হয়ে গেল, তাহলে সেটা n ইজ ইকুয়াল টু সাম, মানে ইটস জেনারেল ফাংশন। তাহলে বলা হয় বিগিনিং এ ইনসার্ট, এন্ড এ ইনসার্ট, আর একটা বলা হয় যে kth নোডের পরে ইনসার্ট বা সার্চ বেসড ইনসার্ট। সার্চ বেসড ইনসার্ট মানে কি রকম? ধরো আমাদের 40টা নোড আছে, 40টা নোডে 40 রকম ভ্যালু আছে। এবারে তুমি একটা ভ্যালু সার্চ করছো এবং সেই ভ্যালুর পরে ইনসার্ট, অর্থাৎ তুমি বলে দিচ্ছ ধরো 100 যেখানে আছে তারপরে 100টা সার্চ করে যদি সাকসেসফুল হয় তারপরে এই নোডটাকে ইনসার্ট করতে হবে। So there may be different kinds of insertion. Similarly, different kinds of deletion. Deletion from the beginning, deletion from the end, deletion from the kth position, বা search based deletion, যে ওই ভ্যালুটা আর দরকার নেই, ওইটা সার্চ করো, করে ওইটা ডিলিট করবা। তাহলে এগুলো আমাদের সব শিখতে হবে। তবে আজকে প্রথমে আমরা শিখছি ক্রিয়েশন, which is actually by insertion at the end, and display। কিভাবে ডিসপ্লেটা করছি? এই ফাংশনটা দিয়ে একটা টেম্পোরারি পয়েন্টার টেম্প ডিক্লেয়ার করলাম, যার মধ্যে নিয়ে নিলাম স্টার্টের ভ্যালুটা। এইবারে কি করছি, দ্য এলিমেন্টস ইন দ্য লিঙ্ক লিস্ট আর বলে একটা লুপ কল করছি, হোয়াইল টেম্প নট ইজ ইকুয়াল টু নাল। কি করছি, টেম্প এরো নাম প্রিন্ট করে দিলাম। তাহলে প্রথমে টেম্প কার নাম্বারটা প্রিন্ট করবে? স্টার্ট নোডে, কেননা টেম্প ইজ ইকুয়াল টু স্টার্ট করা হয়েছে। তাহলে টেম্প স্টার্ট নোডের যে নাম্বারটা আছে নাম্বার ফিল্ডটা প্রিন্ট করে দিল। দিয়ে কি করলাম, টেম্প ইজ ইকুয়াল টু টেম্প এরো নেক্সট, অর্থাৎ পরের নোডে চলে গেল। এইবার পরের নোড যদি না থাকে তাহলে টেম্পের নেক্সট ফিল্ডে কি থাকবে? টেম্পের নেক্সট ফিল্ডে থাকবে নাল। তাহলে সেক্ষেত্রে টেম্পে অ্যাসাইন হয়ে যাবে নাল। তাহলে আর পরের নোডে যাবো না, সেক্ষেত্রে টেম্প নট ইকুয়ালস টু নাল হলে তবেই তো লুপের মধ্যে ঢুকবে। তাহলে এই লুপটা ততক্ষণই চলবে যতক্ষণ টেম্প অ্যারো নেক্সটে একটা ভ্যালিড অ্যাড্রেস আছে, এবং ভ্যালিড অ্যাড্রেস থাকলে টেম্পে ভ্যালিড অ্যাড্রেস অ্যাসাইন হয়ে যাবে এবং সেই নোডে গিয়ে তার নাম্বার ফিল্ডটা প্রিন্ট করে দেবে। এইরকম ভাবে পরের নাম্বার ফিল্ড প্রিন্ট করতে থাকবে যতক্ষণ না সেই নোডের নেক্সট ফিল্ডে নাল থাকছে। সেই নোডের নেক্সট ফিল্ডে নাল থাকা মানে সেটাই লাস্ট নোড, এবং তখন প্রিন্টিংটা থেমে যাবে। সো এটা যেমন আছে তেমনি আমি একটা সার্চ ফাংশন লিখেছি। সার্চ ফাংশনটা একটা ভ্যালু সার্চ করবে যে আমি এতক্ষণ লিঙ্ক লিস্টে যে ভ্যালুগুলো ইনসার্ট করেছি সেই ভ্যালুগুলো ওটায় আছে কিনা। তো তার জন্য আমি কতগুলো ইন্টিজার ভেরিয়েবল নিয়েছি, এক্স ওয়াই, আর কাউন্ট করবো বলে সিটিআর, আর একটা পয়েন্টার ভেরিয়েবল টেম্পোরারি যেটা কিনা পয়েন্টার টেম্প, তাকে অ্যাসাইন করা হচ্ছে স্টার্টে। এইবার সার্চ করতে গেলেও সেই ডিসপ্লের মতো শুরু থেকে লাস্ট অব্দি যেতে হবে। তো হোয়াইল টেম্প নট ইজ ইকুয়াল টু নাল, সিটিআর প্লাস প্লাস, আমরা কততম নোডে আছি সেটা বোঝার জন্য সিটিআর কে 1 করে বাড়াবো। ইফ টেম্প অ্যারো নাম ইজ ইকুয়াল টু এক্স, যেটাকে আমরা সার্চ করছি সেই ভ্যালুটা এক্স এর মধ্যে নিয়েছি, সেই ভ্যালুটার সঙ্গে যদি ম্যাচিং পেয়ে যাই, টেম্প অ্যারো নাম ইজ ইকুয়াল টু যদি এক্স হয়, তাহলে গিভেন এলিমেন্ট ইজ ফাউন্ড ইন দ্য পজিশন সিটিআর। সিটিআরটা প্রিন্ট করে দেবো এবং সার্চ সাকসেসফুল হলে ওয়াইটাকে বাড়াবো। এবং এই ইফ কন্ডিশনটা তো ট্রু হবে একবারই, যখন সার্চটা সাকসেসফুল। একবার বা যতবার আমরা এক্স কে সার্চ করছি এবং যতবার এক্স অ্যাপিয়ার করছে ততবার ওয়াইটা বাড়বে। আর তা না হলে আমরা সার্চ এই পরের নোডে যাওয়ার জন্য টেম্প ইজ ইকুয়াল টু টেম্প অ্যারো নেক্সট করছি। তাহলে এই লুপটা যখন শেষ হবে, সার্চ যদি একবারও সাকসেসফুল না হয় তাহলে ওয়াই একবারও বাড়বে না। ওয়াই এর ইনিশিয়াল ভ্যালুটা 0 ছিল, তাহলে 0ই থেকে যাবে। তাহলে ইফ ওয়াই স্টিল ইজ ইকুয়ালস টু 0, তাহলে নো সার্চ এলিমেন্ট ইজ দেয়ার। আর এই ওয়াই যদি 0 না হয় তাহলে এই প্রিন্টটা হবে না, তার মানে সাকসেসফুল ছিল এবং গিভেন এলিমেন্ট ফাউন্ড অ্যাট দিস পজিশন বলে ওইটা প্রিন্ট হয়ে যাবে। তাহলে মেনের মধ্যে আমরা ইনসার্ট ফাংশন কেস 1 এ এটা ডু হোয়াইল করে সুইচ কেসের মধ্যে রেখেছি, তারপরে কেস 2 তে ডিসপ্লে, কেস 3 তে সার্চ, আর কেস মানে ডিফল্ট ভ্যালু হচ্ছে এক্সিট, অর্থাৎ 1 2 3 এর বদলে অন্য কিছু দিলে এক্সিট হয়ে যাবে। মেনু ড্রিভেন প্রোগ্রাম। সো এই প্রোগ্রামটা এবার আমাদেরকে এক্সিকিউট করে দেখতে হবে। কারো বুঝতে অসুবিধা আছে?
কেউ কিছু বলে না। বুঝতে পেরেছি স্যার। হ্যাঁ বলো বলো বলো, শুনতে পেলাম না। অরিন্দম বলো। কি বলছো আমি কিন্তু শুনতে পাচ্ছি না। জয়দীপ বলেছে বুঝতে পেরেছে, তাহলে 2-3 জন বুঝতে পেরেছে আর বাকিরা বুঝেনি। হ্যাঁ স্যার, বুঝেছি। কোন জায়গাটা বলো বলো। আইএনএস ইনসার্ট ফাংশনটা, এই জায়গাটা তাই তো? বেশ। এই যে হচ্ছে ইনসার্ট ফাংশনটা টোটাল। আমি একটু ফন্ট সাইজটা বড় করে নিচ্ছি। ঘটনা হচ্ছে আমরা ইনসার্টটা কিরকম ভাবে করছি সেটা আগে বুঝতে হবে। আমরা ধরে নিচ্ছি প্রথমবার যখন ইনসার্ট করছি তখন স্টার্ট ইকুয়ালস টু নাল, লিঙ্ক লিস্টে কিছুই নোড নেই। তাহলে প্রথমবার যখন ইনসার্ট করছি তখন স্টার্ট ইজ ইকাল টু নাল আছে, আমি স্টার্টটা এস লিখছি, স্টার্ট ইজ ইকাল টু নাল আছে, কোনো কিছু নেই। আইএনএস বলে যে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করেছি, সেই আইএনএস ভেরিয়েবলে ম্যালক করে জায়গা অ্যালোকেট করছি। তাহলে ম্যালক করার পরে আইএনএস ভেরিয়েবলে সেই অ্যালোকেটেড স্পেসটার জায়গাটা আছে, এই জায়গাটায় তো ডেটা ভ্যালুটা নিয়ে নেবো। এবার অ্যাড্রেস ফিল্ডে কি রাখবো আর এই আইএনএস এর অ্যাড্রেসটা কোথায় দেবো যাতে ওটা লিঙ্ক লিস্টের মেম্বার হয়, এটা হচ্ছে মেন প্রশ্ন। তা স্টার্ট ইকুয়ালস টু যদি নাল হয় তাহলে আমরা প্রথমবারের জন্য ইনসার্ট করছি, তো আমরা কি করব, এস ইজ ইকুয়াল টু আইএনএস করে দেবো। এস ইজ ইকুয়াল টু আইএনএস করে দিলে আইএনএস এর মধ্যে যে অ্যাড্রেসটা আছে সেটা এস এর অ্যাসাইন হয়ে যাবে। আর এস ইকুয়ালস টু নাল ছিল মানে এটাই একমাত্র নোড এখন, তাহলে এটাই ফার্স্ট নোড এটাই লাস্ট নোড, তাহলে এটা যে লাস্ট নোড সেটা বোঝানোর জন্য এর অ্যাড্রেস ফিল্ডে নাল অ্যাসাইন করতে হবে। তাহলে এইটুকু বুঝতে গেলে তোমাকে এই জায়গাটা বুঝতে হবে, ইফ স্টার্ট ইকুয়ালস টু নাল, স্টার্ট ইজ ইকুয়াল টু আইএনএস, আইএনএস নেক্সট ইজ ইকুয়াল টু নাল। এইটুকু বুঝেছো কিনা বলো? এটা যখন বোঝা গেছে এবার পরেরটুকু বোঝা যাবে। তাহলে ইফ ট্রু হবে প্রথমবারের জন্য একমাত্র যখন আমরা নাল লিঙ্ক লিস্টের মধ্যে ইনসার্ট করছি। পরের বার থেকে যখন আমরা ইনসার্ট করছি তখন কিন্তু লিঙ্ক লিস্টটা নাল নয়, অর্থাৎ স্টার্ট নট ইকুয়ালস টু। তাহলে সেক্ষেত্রে আমাকে খুঁজে বেড়াতে হবে যে কোথায় আমার লাস্ট নোডটা আছে, সেই নোডের পরে গিয়ে ইনসার্শনটা হবে। তাহলে আমার পরের বার থেকে ইনসার্শনটা যখন ভাবে হবে সেটা বলি। পরের বারে ওই একই ফাংশন কল হচ্ছে, একই ফাংশন কল হচ্ছে যখন, তখন আইএনএস ইজিক্যাল টু যখন ম্যালক করব তখন আইএনএস এর পুরনো ভ্যালুটার উপরে ওভাররাইট হয়ে যাবে। তাহলে আগের আইএনএস আর এটা থাকবে না, নতুন একটা আইএনএস এবং তার জন্য ম্যালক অ্যালোকেটেড করবে, অ্যালোকেশন করে এই নিউ স্পেসটা পেলো। এবার এটাকে আমাকে লিঙ্ক করতে হবে লিঙ্ক লিস্টের এক্সিস্টিং নোডগুলোর সঙ্গে। এক্সিস্টিং নোডগুলোর এন্ডে আমাকে ভিজিট করতে হবে। এন্ডটা আমি বুঝবো কি করে যে কোন নোডটা এন্ড? তাহলে ভিজিটটা শুরু হবে কোথা থেকে? স্টার্ট থেকে। তাহলে টেম্প ইজিক্যাল টু স্টার্ট করলাম, টেম্প ইজিক্যাল টু যে স্টার্ট করব আমি স্টার্টিং অ্যাড্রেসে চলে গেলাম। এরপরে আমি কি পড়বো, টেম্প ইজিক্যাল টু টেম্প অ্যারো নেক্সট করবো। টেম্প ইজিক্যাল টু টেম্প অ্যারো নেক্সট করা মানে কি, টেম্পের টেম্প তো হচ্ছে নোডটা, তার মধ্যে কটা ফিল্ড আছে, একটা হচ্ছে নাম ফিল্ড, একটার নাম দিয়েছি নাম আর একটার নাম দিয়েছি নেক্সট। তাহলে টেম্প অ্যারো নেক্সট করা মানে এই ফিল্ডটাকে পড়া, এই পয়েন্টার ফিল্ডটাকে পড়া। তাহলে টেম্প ইজিক্যাল টু টেম্প অ্যারো নেক্সট করা মানে হচ্ছে এই অ্যাড্রেস ফিল্ডটা পড়া। এইবার আমরা টেম্প ইজিক্যাল টু টেম্প অ্যারো নেক্সট করবো, কিন্তু চেক করতে হবে যে টেম্প অ্যারো নেক্সটটা নাল। যদি টেম্প অ্যারো নেক্সট নাল হয় তাহলে সেটাই হচ্ছে আমার লাস্ট নোড। তাহলে যখন সেকেন্ড নোড ইনসার্ট করতে যাচ্ছি তখন হোয়াইল লুপটা একবারই চলবে এবং সেখানে দেখবে টেম্প অ্যারো নেক্সট ইজ ইকুয়াল টু নাল ট্রু। তাহলে এটাই হচ্ছে আমার এক্সিস্টিং লাস্ট নোড। তখন এক্সিস্টিং লাস্ট নোডের সঙ্গে এই আইএনএস এর সম্পর্কটা কিরকম হবে, যে টেম্প অ্যারো নেক্সটে নাল আছে, তো আমরা কি করব, টেম্প অ্যারো নেক্সট ইজ ইকুয়াল টু টেম্প অ্যারো নেক্সট ইজ ইকুয়াল টু আইএনএস করে দেবো। তখন কি হলো, এই আইএনএসটার অ্যালোকেশনটা আমরা তো এখানে আইএনএস লিখছি কিন্তু অ্যাকচুয়ালি তো এটার একটা মেমোরি আছে, এটার মেমোরি ধরো 1020। তাহলে এখানে নালের বদলে তখন এই 10
20 এইটা লেখা হয়ে যাবে, যেই করবো টেম্প অ্যারো নেক্সট ইজ ইকুয়াল টু আইএনএস। ফলে এদের মধ্যে একটা লিঙ্ক এস্টাবলিশ হয়ে গেল। এবং এইটা যেহেতু লাস্ট নোড হতে যাচ্ছে, আমাকে করতে হবে আইএনএস অ্যারো নেক্সট ইজ ইকুয়াল টু নাল। এটা লিখতে হবে। তাহলে এই জায়গাটায় হয়ে গেল নাল। ঠিক আছে, তাহলে আমি এটা আবার পরিষ্কার করে রাখি। এখন অব্দি যে সিচুয়েশন, তাহলে এখন অব্দি যে লিঙ্ক লিস্ট সেটা কি রকম? এইটা হচ্ছে আমাদের স্টার্ট নোড। স্টার্ট নোড, এই জায়গাটাতে অ্যাড্রেস আছে কার? পরের নোডে, যেখানে ধরো 30 হিসাবে ডেটা ভ্যালুটা নাম্বার ফিল্ডে দিয়েছি, আর এই জায়গাটাতে নাল আছে। তো এখানে কিন্তু নাল নেই, এখানে আছে অ্যাড্রেস অফ দিস সেকেন্ড নোড। পরের বার আবার যখন ইনসার্ট ফাংশন কল করলো, ইনসার্ট ফাংশন তখন কি করলো? আইএনএস এর জন্য আবার ম্যালক করলো। ম্যালক করলে আবার নতুন একটা জায়গায় এরকম অ্যালোকেটেড হলো আইএনএস নাম দিয়ে। এইবার আইএনএস অ্যারো নাম এই ফিল্ডে ভ্যালু দিয়ে দিলাম, আইএনএস ভ্যালুটা 40, আইএনএস অ্যারো নাম ইজ ইকুয়াল টু 40 দিলাম। এই 40টা ইউজারের কাছ থেকে নিয়ে নিচ্ছি, কানেক্ট করে পার্সেন্টেজ ডি করে অ্যাম্পারস্যান্ড এক্স, এক্স এর মধ্যে 40 নিলাম, নিয়ে আইএনএস অ্যারো নাম ইজ ইকুয়াল টু এক্স লিখে দিলাম। ভালো কথা। তাহলে এই আইএনএস এর মধ্যে এখন এই নতুন অ্যাড্রেসটা আছে। তাহলে আমাদের কাজটা কি হবে? এই নতুন অ্যাড্রেসটা এই নালের জায়গাটায় ফেলে দেওয়া, যেটা সেকেন্ড নোডের মধ্যে আছে। তাহলে সেকেন্ড নোড, এই মুহূর্তে 2টো নোড আছে না 3টে নোড আছে না 10টা নোড আছে আমি তো জানি না। আমাদের করতে হবে কি? ওই একটা লুপ ডিক্লেয়ার করতে হবে। এই লুপটা কি করতে হবে না, টেম্প ইজ ইকুয়াল টু স্টার্ট করে নিতে হবে প্রথমে। তাহলে প্রথম অ্যাড্রেস চলে গেলাম, টেম্প ইজ ইকুয়াল টু স্টার্ট করার পরে একটা while লুপ ডিক্লেয়ার করতে হবে। while temp arrow next not equals to null। তাহলে while temp arrow next not equals to null, যদি আমরা নাল লিখি তাহলে সেক্ষেত্রে আমাকে এই কোলনটা দিতে হয় না। আর যদি আমি সরি একটুখানি এটা যদি আমি /0 লিখি তাহলে কিন্তু আমাকে ওই কোলন সেমিকোলনটা দিতে হয়। তাহলে while temp arrow next not equals to null, temp is equal to temp arrow next। তাহলে যদি আমরা এই কমান্ডটাকে বারবার এক্সিকিউট করতে থাকি তাহলে কি হবে? প্রথমবারে টেম্প ইজ ইকুয়াল টু স্টার্ট করা মানে টেম্পের মধ্যে কি ভ্যালুটা আসলো? এই যে 20 আছে যে নোটটার মধ্যে, সেই নোটটার স্টার্টিং অ্যাড্রেসটা স্টার্ট ভেরিয়েবলে আছে। তাহলে ধরে নিই এই অ্যাড্রেসটার স্টার্ট ভেরিয়েবল হচ্ছে, অ্যাড্রেসটা হচ্ছে 800। তাহলে স্ট্রির মধ্যে কত ছিল? 800। ধরে নিই 30 যেটা শুরু হয়েছে ওইটার মধ্যে অ্যাড্রেস আছে 740। তাহলে এই অ্যাড্রেস ফিল্ডটা অ্যাকচুয়ালি কি ভ্যালু আছে? 740। তাহলে যেই টেম্প ইজ ইকুয়াল টু স্টার্ট করলাম, কি অ্যাসাইন হলো? 800 অ্যাসাইন হয়ে গেল টেম্পের মধ্যে। এইবার টেম্প অ্যারো নেক্সট করা মানে কি? টেম্প অ্যারো নেক্সট মানে 740। টেম্প অ্যারো নেক্সট এর মধ্যে কি আছে? 740 আছে। তাহলে 740 নট ইকুয়ালস টু নাল, এটা ট্রু। তাহলে টেম্প ইজ ইকুয়াল টু টেম্প অ্যারো নেক্সট করলাম। তাহলে টেম্পের মধ্যে প্রথমে ভ্যালু ছিল কত? 800। এখন টেম্প অ্যারো নেক্সটে কত আছে? 740। তাহলে টেম্পের মধ্যে কি অ্যাসাইন হয়ে গেল? 740 অ্যাসাইন হয়ে গেল। তাহলে টেম্প কোথায় চলে গেল? পরের বার থেকে টেম্পকে পড়লে 740, মানে টেম্প এই জায়গায় চলে আসলো। এবারে লুপটা পরের বার যখন ঢুকছে তখন টেম্প অ্যারো নেক্সট পড়লে কত পাবে? 740 অ্যারো নেক্সট, মানে এই জায়গাটা 740 অ্যারো নেক্সট মানে এখন কি আছে? নাল। তাহলে আর লুপের মধ্যে ঢুকলো না। টেম্প অ্যারো নেক্সট নট ইকুয়ালস টু নাল লুপের মধ্যে ঢুকবে। তাহলে দেখা গেল যে এই জায়গাটা নাল আছে, সঙ্গে সঙ্গে লুপের বাইরে আসলো। বাইরে এসে কি করবে না, টেম্প অ্যারো নেক্সটে তো নাল ছিল, তার মানে আমি লাস্ট নোডে পৌঁছে গেছি। লাস্ট নোডের পরে ইনসার্ট করতে হবে আইএনএস কে। তাহলে টেম্প অ্যারো নেক্সট ইজ ইকুয়াল টু আইএনএস, এই কথাটা লিখে দেবে।
temp arrow next is equal to ins, তাহলে কি হলো? ins এর মধ্যে কার অ্যাড্রেস আছে? এইটা। ins টা ধরো 920 ট্রু অ্যাড্রেস। তাহলে যেই temp arrow next is equal to ins লিখলে তখন নালের উপরে ওভাররাইট হয়ে গেল 920। তার মানে কি হয়ে গেল না, লজিক্যালি 920 হয়ে গেল নেক্সট নোডের অ্যাড্রেস। আর এই ins টা এখন লাস্ট নোড, তাহলে ins arrow next ফিল্ডে কি লিখে দিতে হবে? ins arrow next is equal to null। তাহলে এটা ক্যাপিটালে NULL লিখতে পারো, বা কোলনের মধ্যে সিঙ্গেল সেমিকোলনের মধ্যে বা সিঙ্গেল ইনভার্টেড কমার মধ্যে /0 লিখতে পারো। বুঝতে পেরেছো? তাহলে এই পোর্শনটা হচ্ছে প্রথমবারের জন্য হবে, আর পরের বারের জন্য এলস এর মধ্যে আমরা এই লুপ দিয়ে লাস্ট নোডে চলে যাচ্ছি, এক্সিস্টিং লাস্ট নোডে। দিয়ে এক্সিস্টিং লাস্ট নোডের নেক্সট ফিল্ডে আইএনএস এর অ্যাড্রেসটা ভরে দিচ্ছি, আর আইএনএস এর নেক্সট ফিল্ডে নালটা ভরে দিচ্ছি। আর তার আগে দেখো এই জায়গাটায় আইএনএস এর অ্যাড্রেসটা পাওয়ার পরেই আইএনএস এর নাম্বার ফিল্ডে কিন্তু ইউজার থেকে যে এক্স ভ্যালুটা নিয়েছি সেই ভ্যালুটা নাম্বার ফিল্ডে আগেই ভরে দিচ্ছি এই জায়গাটা। ফলে আইএনএস বা যে কোনো নোডের মধ্যে দুটো ফিল্ড রেখেছি, একটা এনইউএম বলে একটা ফিল্ড আর এনইএক্সটি বলে একটা ফিল্ড। নাম ফিল্ডে এই ভ্যালুটা দিয়ে দিয়েছি এক্স, নেক্সট ফিল্ডে কি হবে সেটা পরে দেওয়া হচ্ছে। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা পুরো কাজটা করছি। তাহলে এখন আমি যেটা করব সেটা হচ্ছে প্রোগ্রামটাকে এক্সিকিউট করব কম্পাইলারে। প্রথমেই যদি আমি ডিসপ্লে করতে দিই তাহলে কিছুই ডিসপ্লে করতে পারবে না, কেননা স্টার্ট ইজ ইকুয়াল টু নাল। তাহলে এলিমেন্টস ইন দ্য লিঙ্ক লিস্ট আর বলে কিছুই প্রিন্ট নেই। কিন্তু আমি যদি এখন 1 দিই ইনসার্ট করতে, এন্টার দ্য এলিমেন্ট 10 দিলাম, আবার ইনসার্ট করতে দিলাম 20 দিলাম, তাহলে ডিসপ্লে করতে দিলে কি পাবে? 10 আর 20। ঠিক আছে, আচ্ছা আমি একটু টুইট করে একটুখানি ডিসপ্লেটা একটু আর একটু সুন্দর করে নেবো। হ্যাঁ, ডিসপ্লে ফাংশনটা কোথায় গেল? Elements in the linked list. তাহলে 1 দিলাম, ইনসার্ট 10। তো যদি ডিসপ্লে করতে দিই অনলি 10 আসবে, 10 এর পরে আর কিছু নেই। এরপরে আমি ইনসার্ট করতে দিলাম 20 দিলাম, ডিসপ্লে করতে দিই 10 এর পর 20, দেখতে পাচ্ছ নিশ্চয়ই তোমরা। তারপরে আমি আবার যদি ইনসার্ট করতে দিই 30, তাহলে ডিসপ্লে করতে দিলে 10, ও সার্চ অপশনে চলে গেছি। ধরো আমি সার্চ করতে দিলাম 30 কে, সার্চ করতে দিলাম, থার্ড পজিশনে পাওয়া গেছে। 1 আবার ইনসার্ট করতে দিচ্ছি, তাহলে 40 কে ইনসার্ট করতে দিলাম, তাহলে ডিসপ্লে করতে দিলে 10, 20, 30, 40 এরকম আছে। এবার এখন মজাটা পাবে না, মজাটা পাবে যখন সব কটা ফাংশন লেখা হয়ে যাবে, অর্থাৎ ইনসার্টের মধ্যে পজিশন জানতে চাইবে। এবার সেখানে যদি তুমি ইনসার্টের মধ্যে 1 নম্বর পজিশন দাও, তাহলে দেখবে 10 যেটা 1 নম্বরে ছিল সেটা 2 নম্বরে চলে গেছে, 20 যেটা 2 নম্বরে ছিল সেটা 3 নম্বরে চলে গেছে, এরকম হয়ে গেছে। এখন যেটা হচ্ছে, অলওয়েজ তুমি যেটা ইনসার্ট করতে দিচ্ছ সেটা একদম লাস্টে গিয়ে ইনসার্ট হচ্ছে। ঠিক আছে, তাহলে এখন আমরা শুধু ইনসার্টের একটা স্পেশাল কেসই দেখছি, আর এর মধ্যে শুধু ডিসপ্লে ফাংশন লেখা হয়েছে আর সার্চিং ফাংশন লেখা আছে। তাহলে আমি যদি সার্চ করতে দিই কোনো একটা ভ্যালু আছে কি নেই সেইটুকু বলতে পারবে। 40 দিয়েছি, আছে, 4th পজিশনে আছে। 45 দিলে বলবে নেই। দাঁড়াও, এটা অপশন আউটপুট কি দিয়েছে দেখি। ওহো, কুইটে আমি সার্চের অপশনটার বদলে ভুল অপশন দিয়ে ফেলেছি। 1, 10, 1, 20, 1, 30, 1, 40, 1,
50, আমি যদি ডিসপ্লে করতে দিই 2, আমি যদি সার্চ করতে দিই তাহলে আমার 3 দিতে হবে, তাহলে 3 দিয়ে আমি সার্চ করতে দিয়েছি 30 কে, এটা ধরো থার্ড পজিশনে আছে। এবারে যদি 35 কে সার্চ করতে দিই তার জন্য আমার সার্চ অপশনে ঢুকতে হবে আগে, 3 দিলাম সার্চ অপশনে, এবারে ধরো 35 কে সার্চ করতে দিয়েছি, তাহলে নো সার্চ এলিমেন্ট ইজ দেয়ার। ঠিক আছে, এরকম এইটুকুই করা আছে। তাহলে আমি এই যে প্রোগ্রামটা দেখালাম এটা তোমাদের বাড়িতে এইটাকে নিয়ে আবার এর উপরে ইনসার্টটাকে সব রকম কেস কনসিডার করে ইনসার্ট ফাংশনের মতো করতে হবে। অর্থাৎ বাই ডিফল্ট কিরকম ভাবে প্রোগ্রামটা, আমি ধরো প্রোগ্রামটা এখান থেকে বেরিয়ে যাই, তোমাদের দেখাই। এই সুইচ কেসের মধ্যে এই যে আইএনএস ডিসপ্লে সার্চ আছে, তার সঙ্গে ডিলিটও একটা যোগ করতে হবে। ধরো কেস 3 তে ডিলিট দিলে আর কেস 4 এ চলে গেল তখন সার্চ। আর এই সুইচ কেসের বাইরেই একটা ক্রিয়েট বলে ফাংশন রাখে, তাহলে ইনিশিয়ালি উইদাউট এনি চয়েস ক্রিয়েট ফাংশনে ঢুকে যাবে। ক্রিয়েট ফাংশনে প্রথমে তুমি 1, 2, 3, 4 নোড 1 বাই 1 অ্যাড করে, যেমন এখন ইনসার্ট ফাংশনটা করা আছে ওই রকম ভাবে ইনসার্ট করে তৈরি করে রাখবে। তাহলে ক্রিয়েট করা হয়ে গেল লিঙ্ক লিস্ট। এবার ক্রিয়েট ফাংশনটাও একটা ডু হোয়াইল লুপের মধ্যে তোমার চলবে, তুমি একটা নোট করেও ক্রিয়েট ফাংশন এন্ড করে দিতে পারো, বা তুমি 10টা নোট করেও এন্ড করতে পারো তোমার উপর। তারপরে সুইচ কেসের মধ্যে ঢুকবে, যেখানে গিয়ে ইনসার্ট বা ডিলিট যখনই তুমি কল করবে ইনসার্টের মধ্যে আবার তোমার চয়েস চাই। এবার এর তোমার হাতে আছে, ইনসার্টটা তুমি কোন পজিশনে করতে চাইছো সেটা ইউজারের কাছ থেকে চেয়ে নিতে পারো। এবার ইউজার যদি বলে আমি পজিশন 1 এ ইনসার্ট করতে চাই তাহলে ওটা বিগিনিং এ হবে। ও যদি বলে পজিশন 3 তে তাহলে 3rd নাম্বারে হবে। যদি বলে পজিশন আমি 10 এ ইনসার্ট করবো তাহলে 10th। এবারে মাথায় রাখতে হবে পজিশন 10 এ ইনসার্ট করতে গেলে সেই সময় তো 10 নাম্বারটা ভ্যালিড হতে হবে। পজিশন 10 কখন ভ্যালিড? যখন অলরেডি 9খানা নোড আছে, অ্যাটলিস্ট নোড আছে তোমার এক্সিস্টিং 7খানা, তুমি বলছো 10 নম্বর পজিশনে ইনসার্ট করতে, সেটা কি সম্ভব? সম্ভব না। তাহলে সেক্ষেত্রে তোমাকে কাউন্ট করতে করতে যেতে হচ্ছে, তুমি 10th পজিশনে পৌঁছাতে যাচ্ছ তার আগেই 10th নেক্সট ইজ ইকুয়াল টু নাল পেয়ে গেছে। তাহলে ইউজারকে তখন বলতে হবে যে দ্য পজিশন ইউ হ্যাভ গিভেন ডাজ নট এক্সিস্ট, সো দ্য নোড ইজ অ্যাডেড অ্যাট দ্য লাস্ট পজিশন। তাহলে 10th পজিশনে ইনসার্ট করতে বলেছিল, 10th পজিশনে যাওয়ার আগেই তুমি এন্ড অফ দ্য লিঙ্ক লিস্টে পৌঁছে গেছো, তো এটা এন্ডে ইনসার্ট হয়ে গেছে। কিন্তু যখন তোমার 10খানা নোড আছে তখন তোমার ভ্যালিড পজিশন কি হতে পারে? 1 হতে পারে, 11 হতে পারে, আবার 9, 10, 7, 8, 5, 6 যা খুশি হতে পারে। একই প্রশ্ন কিন্তু ডিলিশনের ক্ষেত্রে। ডিলিশনের ক্ষেত্রে শুধু কি, ইনসারশনের ক্ষেত্রে 1 থেকে 10 যদি নোড থাকে তাহলে পজিশন ভ্যালিড হয় 1 থেকে 11 অবধি, কারণ 10-এর পরে 11তম জায়গা থেকে ইনসার্ট করা যায় যখন 10টা নোড আছে। কিন্তু যখন ডিলিট করতে চাইছো তখন যদি তুমি পজিশন বেসড ডিলিট কল করো তাহলে কিন্তু 10খানা নোড থাকলে 1 থেকে 10 এটাই ভ্যালিড। ঠিক আছে। আবার জেনারেলি ডিলিশনটা তুমি সার্চ বেসডও করতে পারো, যে সার্চ ফাংশন আছে সেই সার্চ ফাংশন দিয়ে তুমি সেই রিকোয়ার্ড পজিশনে যাবে, দিয়ে তোমাকে ডিলিশনটা হ্যান্ডেল করতে হবে। সো আমি এখন ইনসার্ট আর ডিলিশনের ওই কেসগুলো পরের দিন বলবো না, এখন বলবো। বলো, ইনসারশনের কেসগুলো বলে দেবো কি কি হতে পারে। কেউ কিছু বলো না কেন? স্যার বলে দিন স্যার। ইনসার্টটা আজকে বলে দিচ্ছি। ধরো এই মুহূর্তে জায়গা ছোট, তো আমি 4টে নোডের বেশি আঁকতে পারছি না। ধরো এই 4টে নোড আছে, তারা লজিক্যালি এইভাবে লিঙ্কড আছে। এই ব্যাপারটা কি এতক্ষণে নিশ্চয়ই তোমরা বুঝে গেছো। লজিক্যালি লিঙ্কড মানে এই অ্যাড্রেসটা এর আগেরটায় আছে, এর অ্যাড্রেসটা এর আগেরটায় আছে, এর অ্যাড্রেসটা এর আগেরটায় আছে, আর এই অ্যাড্রেসটা আছে স্টার্ট ভেরিয়েবল। এইবারে তুমি ইনসারশন করছো একটা এনএফ পজিশন, তাহলে এন ইজ ইকুয়াল টু কত সেটা ইউজারের কাছ থেকে চেয়ে নিতে হচ্ছে। এবার যদি কেউ বলে এন ইজ ইকুয়াল টু 1, তার মানে কি এক্সিস্টিং স্টার্ট নোডের আগে তোমাকে ইনসার্ট করতে হবে। তাহলে তুমি ম্যালক করলে, ম্যালক করে যে নতুন নোডটা আসলো সেই নতুন নোডটা ধরো এই লাল দিয়ে আমি বোঝাচ্ছি, এটা হচ্ছে নতুন নোড। এই নিউ নোডটার একটা নাম হবে আইএনএস, যেমন আমরা আগের গুলোর ক্ষেত্রে নাম দিচ্ছিলাম আইএনএস। তুমি চাইলে আইএনএস এর জায়গায় টি দিতে পারো, টি দিয়ে দিতে পারো, বা এন দিতে পারো, তোমার ব্যাপার। ধরো আইএনএস দিয়েই এটাকে পয়েন্ট করাচ্ছে।
আইএনএস এর মধ্যে ম্যালক করে এটা জায়গা অ্যালোকেট করে নিয়েছো। এগুলোর মধ্যে কিছু ডেটা রয়েছে 1 2 3 4 এরকম। এটার মধ্যে ডেটা নিয়েছো ধরো 10, কিছু যায় আসে না সেটা নিয়ে। এইবারে আমার বলেছে যেহেতু 1 নম্বর পজিশনে ইনসার্ট করতে হবে, তাহলে আমার স্টেপস গুলো কি হবে? 1 নম্বরের স্টেপস হবে, 1 নম্বরের স্টেপ হবে এইটা যেহেতু বিগিনিং হতে চলেছে, তাহলে আইএনএস অ্যারো নেক্সট ফিল্ডে আমি কি দেবো বলো আগে আমাকে, কে বলতে পারবে? আইএনএস অ্যারো নেক্সট এই ফিল্ডটাতে কি থাকবে? অ্যাড্রেস। কার অ্যাড্রেস? স্যার পরেরটার অ্যাড্রেস। কে হবে সেই পরেরটা? এই তো স্যার 2। 2 কেন? 2 এর অ্যাড্রেসটা থাকবে স্যার। দাও তাহলে আমি বোঝাতে পারিনি। এটা হচ্ছে আমার স্টার্ট ভেরিয়েবল। স্টার্টে এখন কার অ্যাড্রেস আছে? 1 আছে যে নোডটায়, কার অ্যাড্রেসটা আছে, ঠিক। এবারে আমি একটা নতুন নোড ইনসার্ট করতে যাচ্ছি, সেই নতুন নোডটা অ্যালোকেটেড হয়েছে, তার মধ্যে কিছু একটা ভ্যালু থাকতে পারে, ধরো 5 আছে, এটা হচ্ছে এন। এই আইএনএস নাম দিয়ে এটাকে পয়েন্ট করা হচ্ছে। তাহলে আইএনএস এর মধ্যে কার অ্যাড্রেস আছে? এই নোডটা। এইটা রিপ্লেস করবে, এইটা 1 নম্বর পজিশনে ইনসার্ট করতে বলা হচ্ছে, মানে এক্সিস্টিং একটা হয়ে যাবে 2 নম্বর নোড, এক্সিস্টিং 2টা হয়ে যাবে, মানে এটা হচ্ছে এখন আমাদের 1 নম্বর নোড, এটা 2 নম্বর পজিশন, এটা 3 নম্বর পজিশন, এটা 4 নম্বর পজিশন। এদের মধ্যে যে ভ্যালুটা আছে সেটা ধরে নাও, ভ্যালু আছে 10 20, যাতে ভ্যালু আর পজিশন গুলিয়ে না যায়, চেঞ্জ করে দিলাম এইগুলো, ঠিক আছে। তাহলে আমি ইউজারের কাছ থেকে পজিশন জানতে চেয়েছি যে তুমি কত নম্বর পজিশনে ইনসার্ট করতে চাও। ও বলেছে n is equal to 1, পজিশন is equal to 1। তাহলে এই 1 নম্বর পজিশনে এখন কে আছে? এ আছে। তাহলে পজিশন 1 এ এই নিউ নোডটাকে আমাকে আনতে হবে। তাহলে এটা হয়ে যাবে 2 নম্বর নোড, এই একটা। এখন যে 1 আছে সে হয়ে যাবে 2, যে আছে 2 সে হয়ে যাবে 3, যে আছে 3 সে হয়ে যাবে 4, যে আছে 4 সে হয়ে যাবে 5। এইটা হবে আফটার ইনসারশন। তাহলে ইনসারশনটা আমি হ্যান্ডেল করব কি করে? না, এই জায়গায় যে অ্যাড্রেসটা, এটা তো গার্বেজ ভ্যালু আছে, এখানে যদি স্টার্টে যে অ্যাড্রেসটা আছে সেইটা বসিয়ে দিই, তাহলে কি হবে? স্টার্টের মধ্যে কার অ্যাড্রেস আছে? আগে যেটা 1 নম্বর নোড ছিল তার অ্যাড্রেস। তাহলে এখন আইএনএস এর নেক্সট যদি স্টার্ট করি, তাহলে এ হয়ে যাবে 1 নম্বর নোড, তারপরে তাহলে স্যার স্টার্ট ইজ স্টার্টের ইকুয়াল টু অ্যাড্রেসটা থাকবে। এক্স্যাক্টলি। তাহলে আমি এখন যেটা বলতে চাইছি, আমার 1 নম্বর স্টেপ হবে আইএনএস অ্যারো নেক্সট ইজ ইকুয়াল টু, আচ্ছা এই সাইজটা একটু বাড়িয়ে নি, না হলে হয়তো তোমরা বুঝতে পারছো না। আইএনএস অ্যারো নেক্সট ইজ ইকুয়াল টু স্টার্ট, অর্থাৎ স্টার্টের মধ্যে যে ভ্যালুটা আছে সেটা অ্যাসাইন করে দিলাম আইএনএস অ্যারো নেক্সটে। তাহলে এখন আইএনএস অ্যারো নেক্সট ও যে অ্যাড্রেসকে পয়েন্ট করছে, স্টার্টও সেই অ্যাড্রেসকে পয়েন্ট করছে। তাহলে স্টিল স্টার্ট ভেরিয়েবলের অ্যাড্রেস পড়লে তুমি কিন্তু সেই 10 আছে যে নোডটায় সেই নোডে পৌঁছে যাবে, কিন্তু সেটা তো তোমার উদ্দেশ্য নয়। তোমার উদ্দেশ্য হচ্ছে এই আইএনএসটাকে স্টার্ট নোড হিসেবে ট্রিট করানো। তাহলে তুমি কি করলে? আইএনএস এই যে অ্যাড্রেসটা আছে start is equal to ins, এইটা করলাম। স্টার্ট is equal to ins করে দিলে কি হবে না, এই লিঙ্কটা থাকবে না। স্টার্ট is equal to ins করে দিলে স্টার্ট পয়েন্ট করবে একে, তাহলে এটা তখন হয়ে গেল আমাদের 1 নম্বর নোড। স্টার্টকে পড়লে এখানে পৌঁছাবে, তার অ্যাড্রেস ফিল্ড পড়লে পৌঁছাবে এই জায়গায়, তাহলে এটা হয়ে গেল 2 নম্বর নোড, তারপর একটা হয়ে যাবে 3 নম্বর নোড। তাহলে দিস ইজ দ্য অনলি টাস্ক। আমাকে যখনই একটা নিউ নোড তৈরি করতে হবে তখনই আমাকে একটা ম্যালক করতে হবে। এই ম্যালকটা করবো কি করে? না আইএনএস ইজ ইকুয়াল টু ওই এন পয়েন্টার এন যেখানে স্ট্রাক্ট এসএলএস দিয়ে ম্যালক, তার মধ্যে সাইজ অফ দিয়ে
সাইজ অফ কি এন, এটা করতে হবে। এইটা করার পরে আইএনএস এর যে ফিল্ডটাতে ভ্যালুটা নেওয়ার একটা নাম্বার, এই নাম্বার ফিল্ডে যে ভ্যালুটা সেটা ইউজারের কাছ থেকে চেয়ে নিতে হবে। ডাইরেক্ট স্ক্যান করতে পারো আইএনএস অ্যাড্রেস অফ আইএনএস এনাম, এইটা করতে পারো, বা এক্স বলে একটা ভেরিয়েবলে ইউজারের কাছ থেকে আগে ভ্যালুটা নিয়ে রাখো, নিয়ে সেটা অ্যাসাইন করে দাও। দিস ইজ ট্রু ফর এভরি কেস অফ ইনসারশন, ওয়েদার দ্য পজিশন ইজ 1 or পজিশন ইজ 10 or পজিশন ইজ হোয়াটএভার। বাট এইটা কমন স্টেপ হওয়ার জন্য এটা নিয়ে আমরা মাথা ঘামাচ্ছি না, আমরা মাথা ঘামাচ্ছি পরের গুলো নিয়ে। যদি আমাদের স্টার্টে ইনসার্ট করতে হয় তাহলে দিস ইজ দ্য কেস, আইএনএস অ্যারো নেক্সট ইজ ইকুয়াল টু স্টার্ট এন্ড স্টার্ট ইজ ইকুয়াল টু আইএনএস। বোঝা গেছে? হ্যাঁ স্যার বুঝেছি। বেশ, আচ্ছা এবারে যদি আমরা ধরো একটু অন্য কেস করবো, তাহলে আবার আমাকে একটা লিঙ্ক লিস্ট রাখতে হবে। 10 আছে, 20 আছে, এখানে 30 আছে থার্ড নোডে, তারপরে ধরো 40 আছে আর একটা নোডে, গিয়ে তার অ্যাড্রেস ফিল্ডে নাল আছে। তাহলে এই অবধি আমার বর্তমানে নোড আছে। এবার স্টার্ট এখানে, এবার যদি কেউ বলে যে আমি 5th পজিশনে ইনসার্ট করবো বা 6th পজিশনে বা 7th পজিশনে, তাহলে যে সময় আমার নোড আছে 4টে, তখন 5th 6th 7th যাই বলো না কেন আমাকে কোথায় ইনসার্ট করতে হবে? ইনসার্ট অ্যাট দ্য এন্ড। তাহলে ইনসার্ট অ্যাট দ্য এন্ডটা আমি হ্যান্ডেল করবো কি করে? আমি ইউজারের কাছ থেকে পজিশন চেয়ে নিয়েছি, এন ইজ ইকুয়াল টু সে ধরো দিয়েছে 5 বা 6 বা 7। এই 5 বা 6 বা 7 মানে কি? সাম নাম্বার হুইচ ইজ জাস্ট এক্সিস্টিং যতগুলো নোড আছে তার থেকে 1 বেশি বা তার থেকে 2 বেশি, 3 বেশি, 4 বেশি। তাহলে তোমাকে কি করতে হবে? সাম আই ইজ ইকুয়াল টু 0 তে অ্যাসাইন করে বা 1 এ অ্যাসাইন করে দাও, আই ইজ ইকুয়াল টু 1। আর একটা টেম্প পয়েন্টার ডিক্লেয়ার করে নাও, টেম্প যে কিনা ওই নোড টাইপের পয়েন্টার, এটাও ডিক্লেয়ার করে নিতে হবে। সে ডিক্লেয়ার করে নেওয়ার পরে টেম্প ইজ ইকুয়াল টু স্টার্ট করো। তাহলে টেম্প ইজ ইকুয়াল টু স্টার্ট মানে কি? তুমি অলরেডি স্টার্টে পৌঁছে গেছো। তাহলে কটা নোড তোমার ভিজিট করা হয়ে গেছে? একটা নোড তোমার ভিজিট করা হয়ে গেছে। এইবার তুমি একটা লুপ করো, while temp arrow স্যার হ্যাঁ বলো। স্যার আমাদের 1টা থেকে ক্লাস আছে স্যার। ও ঠিক আছে, আমি পরের দিন তাহলে আবার শুরু করব। এটা এই জায়গা থেকেই শুরু করব, আমি তোমাদের অ্যাটেন্ডেন্সটা পাঠিয়ে দিচ্ছি। আচ্ছা স্যার। চ্যাট বক্সে দেখো অ্যাটেন্ডেন্স লিংক পাঠিয়ে দিয়েছি। ঠিক আছে, আজকে এই জায়গাতেই থাকছি, তাহলে মিটিং এন্ড করে দিচ্ছি।